Dear students, hope you are doing well. সবাই খুব সুন্দর এবং ভালো দিন কাটাচ্ছ আশা করি, এবং পরিবেশও খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে। আমি জানি না তোমাদের ওখানে, যেহেতু আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন এক একজনের এক এক জায়গায়, সো সবারই সবাই যে যে জায়গায় আছে সেখানে বৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না, বাট বৃষ্টি হচ্ছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। ওকে সকাল সকাল একটু করে রোদ দেখা যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। ওকে তো আমার এখানেও বৃষ্টি হচ্ছে অলমোস্ট সকালের দিকে, লাইক লাইক ইউ। সকালের দিকে মেবি একটু একটু রোদ ছিল, বাট এখানে প্রচুর বৃষ্টি পড়তেছে স্যার বাইরে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে ভেরি গুড। সো এখানেও বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন অলমোস্ট মুষলধারে শুরু হয়েছে, ক্যাটস এন্ড ডগস। সো তো তোমরা আবার দেখিও যে বৃষ্টিতে ভিজে ভিজে মোবাইল নিয়ে অথবা ল্যাপটপ নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ক্লাস করি বলে। তো সবাই আশা করি ভালো আছো, ওয়েদারটাও সুন্দর। আর এখন একটু মোটামুটি একটু কিছুটা রিল্যাক্সড টাইম এখন। সবাই পরীক্ষাগুলো দিয়ে ফেলছো, তোমাদের সেমিস্টার ফাইনাল, আবার আপকামিং একটা সেমিস্টার শুরু হবে আগামী মাসে। তো যাই হোক, এখন আমি তোমাদের যে মেইন যে ব্যাপারগুলো, সবচেয়ে বড় কথা সব তোমাদের স্বাভাবিকভাবেই এখন কোর্স এন্ডিং টাইম। তো আমি তোমাদের কিছু বিষয়গুলো আমি তোমাদের দেখাবো, যেহেতু ল্যাবের কয়েকটা বিষয় আমাদের সময় স্বল্পতার কারণে ল্যাবের কয়েকটা বিষয় তোমাদেরকে আমি বেসিক যে ব্যাপারগুলো সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখানো উচিত, এবং সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর ল্যাবের যে বিষয়গুলো সেগুলো আমরা কভার করে ফেললেই আমাদের রিমেইনিং পার্টটা ডান, আমাদের রিমেইনিং পার্টটা শেষ হয়ে যাবে। তো এটাও খুব বেশি বিগ ডিল না, খুব বেশি বড় কিছু না, তো তোমরা এটাও করতে পারবা। সো প্রথমে আমাদের আছে ক্লাসের দুইটা পার্ট, যেটা তোমরা জানো। একটা হচ্ছে এক্সাম অ্যানালাইসিস, অর্থাৎ যে টেস্ট বা যে অ্যাসেসমেন্ট ক্যাটাগরির মধ্যে দিয়ে তোমরা গেছো সেইগুলো নিয়ে অ্যানালাইসিস, এবং তারপরে আমাদের ল্যাব নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলবো এবং কিছু বেসিক প্রোগ্রাম করব। এবং তার আগে কোথায় প্রোগ্রামটা করব, আমাদের মাইক্রোপ্রসেসরের যে প্রোগ্রামিং সফটওয়্যার, বা যেটাকে বলা হয় অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি, আমাদের যে মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামগুলোকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামগুলো ইউজুয়ালি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলি বা প্রোগ্রামিং ভাষার কথা বলি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজুয়ালি হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ধরো সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। সো এগুলোর থেকেও, মানে এটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে আরেকটু ব্রিফলি ব্যাকগ্রাউন্ডটা বলতে যাই, আমাদের প্রোগ্রামিং এ তোমরা জানো প্রোগ্রামিং এ অনেকগুলো জেনারেশন আছে, যেরকম কম্পিউটারের অনেকগুলো জেনারেশন আছে। কম্পিউটারে যেরকম অনেকগুলো জেনারেশন আছে, সেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও অনেকগুলো জেনারেশন আছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, এরকম 5টা জেনারেশন আছে। সেরকম যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তোমরা একদম ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ার থেকে করে আসছো, ধরো ইউ নো অ্যাবাউট সি অ্যান্ড সি প্লাস প্লাস and Java, Visual Basic. So these programming languages which you have learned already from the very beginning, that means from your first semester or first year. So এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তোমরা শিখেছো, এগুলো কিন্তু তৃতীয় প্রজন্ম, মানে থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এদেরকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এদেরকে কি বলা হয়? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে আছে ফোর্থ জেনারেশনে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এর আগে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আগে জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ গুলো, সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আগের জেনারেশন, মানে ফার্স্ট জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজটা, সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলোকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলোকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলোকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এরপরে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ফিফথ জেনারেশন। তো এটা তোমরা অনেকেই হয়তো জানো, তারপর আমি একটু রিকল করলাম যাতে তোমাদের
তোমরা অনেকেই যারা জানে না বা যারা ভুলে গেছে তাদের যাতে আবার মনে পড়ে যায়, যারা জানে তারা তো ভালো কথা, কোনো অসুবিধা নেই, তারা ভালো ছেলে মেয়ে। সো ইন দ্যাট সেন্স, সো আমাদের এখানে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা দেখব মাইক্রোপ্রসেসরে, সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাসেম্বলার দরকার হয়। যেরকম আমাদের হাই লেভেল, এক্সকিউজ মি, যেরকম আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য দরকার হয় কম্পাইলার, কম্পাইলার। আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য দরকার হয় কম্পাইলার এবং সাম সর্ট অফ ইন্টারপ্রিটার। যেরকম আমরা যখন কোনো পাইথনে যখন কোনো প্রোগ্রাম লিখি, সেখানে পাইথনের জন্য দরকার ইন্টারপ্রিটার। তোমরা কি জানো এই জিনিসটা? স্টুডেন্টস, আমার কথা কি খুব ভালো করে শোনা যাচ্ছে নাকি কোনো কিছু কেটে কেটে যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। ফাইন, থ্যাংক ইউ। সো ইন্টারপ্রিটার সম্বন্ধে তোমরা কি জানো? ইন্টারপ্রিটার ইন্টারপ্রিটার সম্বন্ধে কে বলতে পারবে? ইন্টারপ্রিটার কেউ বলতে পারবে? যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, একটু চিন্তা মেশিন করে বলো, ল্যাঙ্গুয়েজ, চিন্তা করে বলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়। আমি বুঝি নাই, তোমার কথাটা একটু কেটে আসছে, একটু একটু আমাকে আবার একটু বলবে কাইন্ডলি, আবার একটু বলবে? কথাটা বোঝাচ্ছেন আপনি কি? আমার কথাটা বোঝা যায় নাই না? আমি আমি কি আবার বলবো? আবার স্যার বলেন। আপনার কথা আমি বলছি ইন্টারপ্রিটার। তোমরা কি ইন্টারপ্রিটার শুনছো কখনো? কম্পাইলার শুনছো? ইন্টারপ্রেটার নাম জি কম্পাইলার জি শুনেছি, স্যার ইন্টারপ্রেটার কম্পাইলার শুনেছি। শুনেছি। হ্যাঁ, কম্পাইলার এন্ড ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটারটা কোথায় ইউজ হয় এটা কেউ জানে কিনা? স্যার মেসিং ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে। স্যার ইন্টারপ্রেটার একটা ট্রান্সলেটর। হ্যাঁ, অবশ্যই ট্রান্সলেটর, সবগুলাই ট্রান্সলেটর প্রোগ্রাম। কম্পাইলারও একটা ট্রান্সলেটর প্রোগ্রাম, কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার সবগুলাই ট্রান্সলেটর প্রোগ্রাম। কিন্তু এদের আবার তিনটারই আলাদা আলাদা কাজ আছে। অ্যাসেম্বলারের মেইন কাজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে। অ্যাসেম্বলারের মেইন কাজটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করা। ওকে, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করা। আবার ইন্টারপ্রিটারের আলাদা একটা কাজ আছে, কম্পাইলারের একটা আলাদা কাজ আছে। এরা সবাই কিন্তু ট্রান্সলেটর প্রোগ্রাম। এবং পাইথনের যেটা আমরা যখন পাইথনে যখন কোনো প্রোগ্রাম লিখি, তখন আমাদের দরকার হয় পাইথন ইন্টারপ্রিটার আমাদের দরকার হয়, যেটা পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা যাতে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি, সেজন্য পাইথন ইন্টারপ্রিটার দরকার হয়। সেরকম আমাদের সেরকম আমাদের যে কোড ব্লকস থাকে বা টার্বো সি প্লাস প্লাস থাকে, ডেভ সি প্লাস প্লাস থাকে, ভিজুয়াল সি প্লাস প্লাস থাকে, এই যে কম্পাইলার গুলো, এদেরকে বলা হয় কম্পাইলার। অর্থাৎ সি প্রোগ্রামিং অথবা সি প্লাস প্লাস, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা দিয়ে আমরা যদি কোনো এই আমাদের প্রোগ্রামটা সলভ করতে যাই, লিখতে যাই বা রান করতে যাই, তো সেখানে আমাদের একটা কম্পাইলার দরকার। এগুলো হচ্ছে ওই কম্পাইলার গুলো হচ্ছে এগুলো, এই কোড ব্লকস, মানে ভেরি ভেরি রিনাউন্ড এন্ড পপুলার হচ্ছে কোড ব্লকস। তারপরে সি প্লাস, ডেভ সি প্লাস প্লাস, টার্বো সি প্লাস প্লাস, তারপরে তোমার ভিজুয়াল সি প্লাস প্লাস, এগুলোকে বলা হয় কম্পাইলার। এগুলোর মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে কি করি, কম্পাইল করি। অর্থাৎ আমাদের প্রোগ্রামটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা কনভার্ট করি বা ট্রান্সলেট করি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে, এটাকে বলা হয় কম্পাইলার। সো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো সবগুলোই কিন্তু বেসিক নলেজ, এগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, এবং তোমাদেরকে এটাও জানতে হবে যে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো একটু আগে আমি এক্সাম অ্যানালাইসিস নিয়ে কথা বলার আগে তোমাদেরকে আমি একটু আমার একটা স্ক্রিন তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এখানে লেখা আছে ডিফারেন্স বিটুইন কম্পাইলার এন্ড ইন্টারপ্রিটার। ওকে, কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্স একদম লাস্টেরটা দেখো, 9 নাম্বারটা খেয়াল করো। Programming language like C, C++ use compilers, and interpreter ক্ষেত্রে বলছে programming language like Python, Ruby use interpreters. জাস্ট একটু আগে যে কথা আমি তোমাদেরকে বললাম। ওকে,
আর এখানে আরো অনেকগুলো আরো 8টা পার্থক্য আছে। যেমন কম্পাইলার পুরো একটা প্রোগ্রামকে একসাথে ইনপুট আকারে নেয়, যেটা তোমরা জানো, কিন্তু ইন্টারপ্রিটার নেয় সিঙ্গেল একটা ইনস্ট্রাকশন, একটা লাইন, একটা লাইন, একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন। তো প্রোগ্রামের একটা লাইনকে সে এই কনসিডারেশনে নেয়। ওকে, পুরো প্রোগ্রামটাকে নেয় না কম্পাইল করার জন্য। যেমন কম্পাইলার কি করে, কম্পাইল করার জন্য পুরো প্রোগ্রামটাকে নেয়, আর ইন্টারপ্রিটার ইন্টারপ্রিট করার জন্য শুধুমাত্র একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন অথবা একটা লাইন, প্রোগ্রামের একটা লাইনকে সে শুধুমাত্র নেয়। তার মানে কম্পাইলার কি করে, স্ক্যানস দ্য এন্টায়ার প্রোগ্রাম এন্ড ট্রান্সলেটস ইট অ্যাজ এ হোল ইনটু মেশিন কোড। ওই যেটা বললাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করে, পুরো প্রোগ্রামটাকে একসাথে কনভার্ট করে। আর ইন্টারপ্রিটার কি করে, আলাদা আলাদা একটা ইনস্ট্রাকশন রিড করবে, ওইটা কনভার্ট করবে, আরেকটা ইনস্ট্রাকশন রিড করবে, ওইটা কনভার্ট করবে, আবার পরের ইনস্ট্রাকশন রিড করবে, ওইটা রিড করবে, ওইটা কনভার্ট করবে। অর্থাৎ একটা স্টেটমেন্ট সে রিড করবে, ওই স্টেটমেন্টটা কনভার্ট করবে, আবার একটা স্টেটমেন্ট, পরের একটা স্টেটমেন্ট রিড করবে, সেটা কনভার্ট করবে, তারপর নেক্সট একটা স্টেটমেন্ট রিড করবে, সেটা আবার কনভার্ট করবে। এভাবে ইন্টারপ্রিটার কি করে, ট্রান্সলেটস প্রোগ্রাম ওয়ান স্টেটমেন্ট এট এ টাইম। সেই জন্য ইন্টারপ্রিটারে তোমার ইউজুয়ালি সময়টা ইন্টারপ্রিটারের ক্ষেত্রে একটু বেশি লাগে। যেমন এই যে দেখো, এটাতে এই কাজগুলো হয়, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টস এক্সিকিউট স্লোয়ার। সময় বেশি লাগে মানে কি, আস্তে, তাই তো? সময় বেশি লাগা মানে কি, আস্তে। আর সময় কম লাগা মানে কি, দ্রুত। কথাটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ। সো এই যে ইনফরমেশন গুলা, এই জিনিসগুলা, এগুলা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের পড়া থাকার কথা বা জানার কথা, বিশেষ করে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের পার্থক্য। আরো ইন্টারেস্টিংলি, তোমরা কি হায়ার সেকেন্ডারি স্কুলে অর্থাৎ ইন্টারমিডিয়েটে তোমরা কি আইসিটি কোর্সটা পাইছিল, আইসিটি সাবজেক্টটা? জি স্যার, পাইছিলাম। ওখানেও কিন্তু তোমাদের কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের পার্থক্য জানার কথা, ওখানেও কিন্তু এটা জি। ছিল। জি জি, ছিল কি, বাংলায় ছিল কিন্তু। ছিল স্যার। তোমরা চাইলে তোমাদের কাছে যদি আইসিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা যদি থেকে থাকে, বিশেষ করে মুজিবুর রহমানের বইটা, ওই বইয়ে তোমরা এই কম্পাইলার ইন্টারপ্রিটার পার্থক্যটা বাংলায় পাবা। এবং অন্যান্য আরো কয়েকটা বইয়ে থাকতে পারে, কিন্তু মুজিবুর রহমানের বইটা একটু মানে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন, অনেক কন্টেন্ট এখানে ইনক্লুড করছে। তোমরা ওখান থেকে মুজিবুর রহমানের বইটা একটু ওখান থেকে মুজিবুর রহমানের বইটা থেকে কম্পাইলার ইন্টারপ্রিটার পার্থক্য দরকার বাংলায় দেখবা। ঠিক আছে? ওকে। স্যার বুঝি নাই স্যার, আবার একটু বলেন জি স্যার। কথা। তোমাদের স্যার কথাগুলো অনেক ফাস্ট আসছে তো সেজন্য বুঝতে পারিনি। তোমাদের ইন্টারমিডিয়েটে তোমার আইসিটি পড়ছো না? ইয়েস স্যার। হ্যাঁ, তো ওখানে যে আইসিটি বইটা ছিল, ওখানে তো 2 বছর মিলে একটা বই, ইয়েস স্যার। তাই না? অন্যগুলো হচ্ছে 2 বছর মিলে 2টা বই, ফিজিক্স, জি কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংরেজি, যা যা আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। হ্যাঁ, কিন্তু আইসিটি তে হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটাই বই। জি স্যার। ওইটাতে তোমার মেবি ফোর্থ চ্যাপ্টারে হচ্ছে তোমার, ফোর্থ চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফোর্থ চ্যাপ্টারে তুমি এই কম্পাইলার ইন্টারপ্রিটারের পার্থক্যটা বাংলায় পাবা। ওইটা ওখান থেকে দেখে ফেলবো ভালো করে। এগুলা কিন্তু তোমাদের এই যে তোমরা এখন কোন সেমিস্টারে আছো, এখন তোমরা হচ্ছে 6 সেমিস্টার না, তোমরা এখন 5th শেষ হয়ে গেছে তো। জি স্যার, আমরা 6 এ। 6 এ উঠছো আর কি। স্যার আটকাই গেছি তো, স্যার 6 থেকে উঠলাম, অর্ধেক তো স্যার বেজে উঠি গেছে, নাই তো রেজাল্ট এখন, দেয় নাই। রেজাল্ট তো স্যার পুরোটি দেয়নি এখনো, এখনো তো স্যার 6th উঠি নাই। স্যার ঝুলে আছি মাঝখানে। মানে পা একটা দিয়ে রাখছো আর কি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, অন্য পাটাও দিয়ে ফেলতে পারবে ইনশাআল্লাহ, টেনশনে কিছু নাই। সো দ্য ফ্যাক্ট ইজ, তোমাদের এইগুলা কিন্তু তোমাদের আলটিমেটলি যে, তার মানে 6 সেমিস্টার মানে কি, তোমরা কিন্তু থার্ড ইয়ার শুরু করে ফেলছো, থার্ড ইয়ার অর্ধেক শেষ, থার্ড ইয়ার কিন্তু আর অর্ধেক শেষ হয়ে যাবে। হ্যাঁ, স্যার 3 স্যার 3-2 এখন আমরা চলতেছে, 3-1 কমপ্লিট করেছি। সেটাই তো বললাম, থার্ড ইয়ার শেষ হয়ে যাবে আর কি। 3-2 কমপ্লিট করলে থার্ড ইয়ার শেষ হয়ে যাচ্ছে না, ইয়েস স্যার। মানে এই বছর আর কি। আর আগামী বছরে জি তোমরা স্যার। 4-1 4-2 শেষ করে ফেলবো, মানে ফোর্থ ইয়ার শেষ। সো জি তার মানে স্যার। ফোর্থ ইয়ার শেষ করে ফেলা মানে তুমি তোমার ব্যাচেলর ডান, অনার্স ডান মানে হচ্ছে তুমি চাকরির জন্য এখন এলিজিবল, তুমি চাকরি পাওয়ার জন্য যোগ্য। তুমি যখনই 4 বছর কমপ্লিট করে ফেলবা, তার মানে তুমি চাকরি পাওয়ার জন্য যোগ্য। ওকে, কারণ অনেকেই মাস্টার্স নাও করতে পারে, মাস্টার্স বা এমএসসি
বা এই অনেকে হয়তো সায়েন্স থেকে বা ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করে এমবিএও করে না, এমবিএ করে কিনা? সো তুমি হয়তো মাস্টার্স নাও করতে পারো, অনেকেই মাস্টার্স করে না, তবে আমার সাজেশন হচ্ছে অবশ্যই পড়ালেখার এই যে ফ্লোটাতে মাস্টার্সটা করে ফেলবা, অনার্স করে মাস্টার্সটাও স্যার করে ফেলবা। স্যার হুম। এমএসসি এবং বিএসসি এর মধ্যে টোটাল কয় বছর গ্যাপ দেওয়া যায় ম্যাক্সিমাম? না, এটা তো কোনো নির্দিষ্টতা নাই, এটা তো তোমার উপরে। তো এই যে বললাম না, তুমি এমএসসি বিএসসি গ্যাপের কথা বলতেছো কেন? তুমি বিএসসি করে তো এমবিএ করতে পারো, এমএসসি বাদ দাও। স্যার এমএসসি না করে মানে এমবিএ করার যৌক্তিকতাটা আমি এখনো ঠিক আসলে ধরতে পারি নাই। কেন, তোমার আশেপাশে কেউ করে নাই? ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স থেকে পাশ না করে, স্যার কোর্স, কেমিস্ট্রি থেকে জি পাশ স্যার করে, কোর্সে, কিন্তু ওটা বুঝি না ম্যাথমেটিক্স থেকে পাশ কি। করে, কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে, অথবা ইলেকট্রিক ট্রিপলি থেকে পাশ করে এমবিএ করে নাই? জি স্যার কোর্সে, কিন্তু মানে ওরা কি মানেটা বুঝি করতেছে? what are they doing in their present life, in their practical life now? ওরা কি করতেছে সেটা বলো। ওরা কিছু করছে না এমবিএ করার পরে? স্যার they are অবশ্যই they are করতেছে, they are doing service। they are doing nothing but dull. ওরা কি করতেছে তুমি দেখছো ওদেরকে? জি স্যার ওরা তো ভালো ভালো জায়গায় এস্টাবলিশড আছে এখন। ফর এক্সাম্পল অনেক কিছু দেখলাম আর কি। হ্যাঁ, কোথায় আছে? একজনের নাম বলো যে যে এমবিএ করছে, কোথায় আছে সে এখন? স্যার যে আমাদের টিচার বলি, অনেক টিচার আমার জানা মতে করছে মানে এমবিএ আমাদের ইউনিভার্সিটিতে আছে। ওকে, সো এখানে আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে সবচেয়ে প্রথমত এটা নির্ভর করে, এটা আসলে কখনোই কোনো কিছু আসলে তোমাকে জোর করে চাপায় দেওয়ার কিছু নাই, এটা ডিপেন্ড করে তোমার উপরে। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছি, আমি সায়েন্স, আমি একটু তোমাদেরকে একটু পয়েন্টের বাইরে একটু কথা বলছি। ওকে, আমাদের মূল পয়েন্ট, কিন্তু আজকে মূল পয়েন্টের থেকে মানে অন্য একটা প্রসঙ্গে কথা বলছি। ঠিক আছে, তোমাদের সময় আছে হাতে? আছে স্যার, সমস্যা। জি স্যার বলেন। ওকে, আচ্ছা স্যার। সো নাথিং রং, আমার কথাগুলো কেউ মিস করলে, আমার কথা রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, কেউ মিস করলে সেটা পরে শুনতে পারো, আমি তোমাদের রেকর্ডিং তো দিয়ে দিব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো, তুমি কি করবা, হ্যাঁ, সেটা কমপ্লিটলি তোমার উপর নির্ভর করে। মানে কি? যেমন একটা ছেলে, তার তার বাবার বা তাদের ফ্যামিলি, তাদের বংশগত বিজনেস আছে, ঠিক আছে? তাহলে ওই ছেলেটা কি করবে? ছেলেটা বিএসসিও করলো কম্পিউটার সায়েন্সে, মানে ইঞ্জিনিয়ারিং এ করছে আর কি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইজ ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এ সে বিএসসি করছে, এমএসসি করছে, তারপরে গিয়ে সে তার বাবার বিজনেসটা সামলাচ্ছে, হইতে পারে কিনা? জি স্যার। সেখানে তার মানে সে বিএসসি আর এমএসসি তে যা শিখলো, তার 10%, 10 ভাগও ইউজ নাও হইতে পারে কিনা? মানে তুমি যা শিখে আসছো গত 4 বছর 5 বছরে, ধরো বিএসসি করতে লাগবে 4 বছর, এমএসসি করতে লাগবে আরো 1.5 বছর 2 বছর, ধরো এই যে 5.5 বছর 6 বছরে তুমি যা শিখছো, তার 10%ও দেখবা কাজে লাগতেছে না, হইতে পারে কিনা? হতে পারে। পারে। আবার কি হচ্ছে দেখো, তুমি বিএসসি করছো, এমএসসি করছো, গিয়ে তুমি ব্যাংকে চাকরি করতেছো, জেনারেল ব্যাংকিং এ, বা প্রাইভেট ব্যাংক অথবা সরকারি ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, নর্মাল ব্যাংকে চাকরি করতেছো। তো সেখানেও তোমার এই যে 5.5 বছর 6 বছর যে নলেজটা তুমি গ্যাদার করছো, সেটা 10%ও ইউজ নাও হইতে পারে কিনা? সেখানে কি থাকতে পারে? ব্যাংকে তোমার কিছু ওয়ার্ডের কাজ থাকতে পারে, এক্সেল এর কাজ থাকতে পারে, মাঝে মাঝে প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্টের কিছু কাজ থাকতে পারে, কিছু ওয়েবসাইটের ইনপুট আউটপুট হইতে পারে, প্রিন্টিং হইতে পারে, স্ক্যানিং হইতে পারে, এগুলাই তো, এর বাইরে আর কোনো কিছু আছে কিনা? না স্যার। অর্থাৎ কম্পিউটারাইজড যে কাজগুলো, এখন তো ব্যাংকে সব কাজ কম্পিউটারাইজড যে কাজগুলা, ইনপুট দেয়া, মাঝে মাঝে তোমার ব্যাংকে গেলে দেখবা যে ওরা কি করতেছে, তোমার এই বিল, বিদ্যুৎ বিল ইনপুট দিচ্ছে, গ্যাস বিল ইনপুট দিচ্ছে, এই পানি, তারপর পানির বিল ইনপুট দিচ্ছে,
এই জিনিসগুলো। সো তার মানে এই কাজটা তো একটা যদি তুমি সামহার যে কাউকে শিখাই দিলে সে করতে পারবে কাজটা। এটার জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে কিনা? এটার না জন্য স্যার কম্পিউটার দরকার। ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, কিন্তু কিন্তু তারপরেও কিন্তু তুমি ওই কাজটা করবা বা তুমি ওই কাজটা করতেছো কেন? তুমি ওই কাজটা কেন করতেছো? কারণ ওইটা যদি একটা সরকারি ব্যাংক হয় তাহলে এটা একটা সরকারি চাকরি, যদি একটা প্রাইভেট ব্যাংক হয় তাও একটা সিকিউর চাকরি, কারণ ব্যাংকের চাকরি এখন সিকিউর। অনেক ক্ষেত্রে তুমি দেখো করোনাকালীন সময়ে দেখো অন্যান্য অসংখ্য অফিস বন্ধ, অন্যান্য অসংখ্য ইন্ডাস্ট্রি বন্ধ, কিন্তু ব্যাংক কিন্তু খোলা আছে। ব্যাংক ওয়ালাদের বেতন কিন্তু ঠিকই চলতেছে, তাই না? এবং তারা সরকার থেকে এই যে প্রণোদনা দিল, ফ্রন্ট লাইনার হিসেবে প্রণোদনাও তারা পাচ্ছে, কিন্তু খেয়াল করছো? জি স্যার। এই জিনিস এগুলো কি তোমরা জানো? এই ইনফরমেশন গুলো কি তোমরা জানো? এগুলো রাখো তোমরা ইনফরমেশন গুলা? জি স্যার। হ্যাঁ, এগুলোর জন্য, এই ইনফরমেশন গুলোর জন্য রেগুলার পেপার পড়তে হবে, খবর দেখতে হবে, ঠিক আছে? রেগুলার যে কোনো একটা পেপার পড়বা, যে কোনো একটা পেপার পড়বা রেগুলার, বাংলা অথবা ইংরেজি, যে কোনো একটা জাতীয় দৈনিক পড়বা, প্রথম আলো অথবা তোমার ভোরের কাগজ অথবা তোমার সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ বা ইংরেজি ডেইলি স্টার, তোমার এই ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি সান, এরকম যে কোনো একটা ইংরেজি পেপার পড়বা অথবা একটা বাংলা পেপার পড়বা। তো যেহেতু আমরা ইংরেজি অনেক কিছু, ইংরেজি পেপার গুলো অনেক অনেক সময় অনেক টাফ ওয়ার্ড ইউজ করে, অনেক সময় সেগুলো বোঝা যায় না, সেটা বাংলা পেপার পড়বা, অবশ্যই এটা বাংলা পেপার পড়বা। অনলাইনে পাওয়া যায়, এখন অনলাইনে পেপার পড়া যায় না, পেপার কিনতে হয় 10 টাকা দিয়ে। স্যার না টুইটার ইউজ না করলে স্যার, অনেক স্যার সুবিধা পাওয়া অনলাইনে যেত। পাওয়া যেত প্রথম আলো। অনলাইনে পাওয়া যায়, আবার অনেক সব পেপারে অনলাইন সংস্করণ আছে, ই পেপার না। ই পেপার মানে হচ্ছে যে পেপারটা তুমি ফিজিক্যালি দেখছো, হাতে দেখছো, হাতে পাচ্ছো। প্রথম আলোর অনলাইন আছে। হ্যাঁ, সবগুলোই অনলাইন সংস্করণ আছে, কালের কণ্ঠ, যুগান্ত, সবগুলোর অনলাইন সংস্করণ আছে। আবার ই পেপারও আছে তাদের। ই পেপার মানে হচ্ছে যেটা তুমি কাগজে দেখতে পড়তেছো, মানে হাতে নিয়ে পড়তো, সেটা তুমি এখন অনলাইনে ওয়েবে পড়তেছো, সেম জিনিসটাই। ওকে, সো এটাকে বলে ই পেপার। সো তুমি হোয়াট এভার দ্য ফর্ম ইজ, তুমি নলেজ, তুমি ইনফরমেশনটা গ্যাদার করো, তথ্য ইনফরমেশন। তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তুমি ইনফরমেশনটা তোমার কাছে থাকতে হবে। তাহলে দেখো, এই যে ব্যাংকের কথা বলছি, ফ্রন্ট লাইনার যারা, খেয়াল করো, ফ্রন্ট লাইনার তো এরা কিন্তু তোমার ঠিকই এদের মাশাআল্লাহ বেতন চলতেছে, এরা প্রণোদনাও পাচ্ছে, এদের সবকিছু রানিং। কিন্তু অনেকেই দেখো, অনেক সেক্টরে, অনেক প্রাইভেট ইন্ডাস্ট্রি, অনেক জায়গায় কিন্তু মিল বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ, কারখানা বন্ধ, অফিস বন্ধ, বেতন ঠিক মতো হচ্ছে না, ঠিক কিনা? তাই না? তার মানে তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হইলেও তুমি যদি নন ইঞ্জিনিয়ারিং অর নন টেকনিক্যাল সাইডে যাও, সেটা যদি সিকিউরড হয় তাহলে কোনো অসুবিধা আছে? না স্যার। আবার তোমার একটা বাবার ব্যবসা আছে, বাবার বিজনেস আছে, সেটা সেটেলড একটা বিজনেস, সেটেলড একটা ফিল্ড, সেখানেও তুমি যদি যাও, কোনো অসুবিধা আছে? নাই। তার মানে এটা কমপ্লিটলি, যে কথা আমি প্রথমে বললাম, কমপ্লিটলি নির্ভর করে তোমার উপরে, তোমার বাস্তবতা কি। তোমার বাস্তবতা হচ্ছে তোমার উপরে, তোমার বাস্তবতা কেউ তোমাকে জোর করে চাপাই দিতে পারবে না। যেমন আমার একটা স্টুডেন্ট, আমি যখন কুমিল্লা ইউনিভার্সিটিতে ছিলাম, আমার একটা স্টুডেন্ট রিসেন্টলি পুলিশে জয়েন করছে, রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে থেকে। সে ট্রেনিং নিয়ে সে তার ট্রেনিং শেষ হয়েছে, তার পোস্টিং হয়েছে এখন চিটাগাঙে। পুলিশ একাডেমি কোথায় এটা জানো? বাংলাদেশ পুলিশ একাডেমি। স্যার নোয়াখালী না? বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায়? স্যার রাজশাহী। আমি কিন্তু বলে ফেলছি, আমার কথার মাঝখানে বলে ফেলছি। রাজশাহী। স্যার। হ্যাঁ, কোথায় কোথায় পুলিশ একাডেমি কোথায় স্যার বলো? পুলিশ একাডেমি নোয়াখালী তো স্যার, নোয়াখালী না? কুমিল্লা। রাজশাহী। সারদাতে। নোয়াখালী আর কুমিল্লা কে বলছে? স্যার রাজশাহী চরগাড়ি। স্যার কুমিল্লা আমি বলেছি স্যার। নোয়াখালী আমি বলেছি স্যার। ইমিডিয়েট চার্জ। তুমি এখন তো নোয়াখালী যেতে পারবা না, গাড়ি ঘোড়া বন্ধ। নোয়াখালী তোমার বেশি ফেভারিট? না স্যার ফেভারিট না স্যার। স্যার কারণ স্যার এখানে স্যার আমি এক্সাম দিতে গেছিলাম যে, হ্যাঁ, তখন একটা একাডেমি দেখছিলাম, পুলিশ একাডেমি, মানে এখানে ট্রেনিং দিচ্ছিল, এই জন্য বলছি আর কি। স্যার ওর অভ্যাসগুলো নোয়াখালীদের মতো স্যার। তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, সাংঘাতিক ব্যাপার। ঠিক আছে, ওখানে স্যার, পুলিশ নোয়াখালী লাইন্স হয়তো তুমি দেখছো, পুলিশ লাইন্স যেমন চিটাগাং পুলিশ লাইন্স আছে, ছোট পুলে পুলিশ লাইন আছে, দামপাড়া পুলিশ লাইন্স আছে,
ওইটা হয়তো পুলিশ লাইন্স দেখছো, পুলিশ একাডেমি না। পুলিশ একাডেমি একটা কমপ্লিট ডিফারেন্ট জিনিস। পুলিশ একাডেমি স্যার এনএসটিতে পরীক্ষা দিতে গেছিলাম যে বুঝছি। তখন এখানে পুলিশ দেখছিলাম আর কি। একাডেমি, হ্যাঁ একজন বলছে স্টারটা কারেক্ট। রাজশাহী সারদা, আমি অলরেডি বলে ফেলছি আমার কথার মাঝখানে। রাজশাহী সারদা হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি অবস্থিত রাজশাহী সারদায়। ওকে, সো ও আর অন্য তিনটা বাহিনীর যেগুলো ডিফেন্সের সশস্ত্র বাহিনীর যে তিনটা একাডেমি কোথায় কোথায় জানো? কে বলতে পারবে? স্যার বাংলাদেশ নৌবাহিনী স্যার চট্টগ্রামে স্যার। ফাইন। স্যার ঢাকা আছে, সিলেটে আছে। হ্যাঁ? স্যার বিমান বাহিনী স্যার হলো ঢাকাতে আছে, সিলেটে আছে, চট্টগ্রাম আছে, রাজশাহী আছে। স্যার কি আছে? আরেকটা বলে দিই, এটা আমাদের কাছেই আছে, কি আছে? হাটিয়ারি। বুঝি না, একজন বলো। স্যার আমি বলি স্যার। বলো বলো। স্যার বাংলাদেশ নৌবাহিনী স্যার চট্টগ্রামে স্যার বিমান তারপরে স্যার কি বলে বাংলাদেশ আর্ম ফোর্স এটাও স্যার চট্টগ্রামে আছে স্যার। আর্মি, বাংলাদেশ আর্মি সেনাবাহিনী। স্যার ভাটিয়ারি। স্যার হ্যাঁ। আর আর বিমান বাহিনী? স্যার বিমান বাহিনীটা স্যার এটা আমি শিওর না স্যার। হ্যাঁ, বিমান বাহিনীটা কে বলতে পারবে? এটা ঢাকায় স্যার। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি কোথায়? ঢাকায়। স্যার ঢাকা স্যার। একজন মাঝখানে বলছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কি বলছিল? ও কি বলতে চাইছিল এটা আমি বুঝি নাই। ঢাকা, চট্টগ্রাম, সিলেট কি একটা বললো না একজন? মাঝখানে একজন বললো তো, একটা মেয়ে বললো। তুমি বলো আবার, তোমার বিষয়টা আমি বুঝি নাই, ক্লিয়ার করো আমাকে। না স্যার কিছু না। বিমান বাহিনী একাডেমি হচ্ছে যশোরে হচ্ছে হ্যাঁ, স্যার। বিমান বাহিনী একাডেমি। ওকে, সো এই জিনিসগুলো জানবে। তো চিটাং এটা ইজি। চিটাং এ দুইটা আর্মি এবং নেভি মানে মিলিটারি একাডেমি, বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ। ওটা ফ্লাইং একাডেমিটা, এটা কি বিমান বাহিনী আপনার? ওটা ওখানে অনলাইনে গিয়ে দেখাচ্ছে গুগলে। ফ্লাইং ঢাকা একাডেমিতে ওটা হলো বিমান বাহিনী। শোনো আমি শেষ করি, আমার কথা আগে শোনো। বাংলাদেশ মিলিটারি একাডেমি মানে হচ্ছে আর্মিরটা। হ্যাঁ, মিলিটারি একাডেমি আর্মির যদিও ট্রেনিং মেইনলি বা এটার যে কি বলা যায়, মেইনলি হচ্ছে আর্মির জন্য, কিন্তু মিলিটারি একাডেমিতে নেভি এবং এয়ারফোর্সের ট্রেনিং ও হয়। হ্যাঁ, আর বাংলাদেশ নেভাল একাডেমি বিএনএ, ওইটা হচ্ছে বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি, আর বিএনএ হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমি। বাংলাদেশ নেভাল একাডেমি হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গাতে। ঠিক আছে, দুইটাই চট্টগ্রামে, মিলিটারি একাডেমি এবং নেভাল একাডেমি দুইটাই চট্টগ্রামে। আর যেটা বাফা বলা হয়, বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি, বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি হচ্ছে যশোরে। ওকে, আর ফ্লাইং একাডেমি বলতে কিছু নাই। ফ্লাইং একাডেমি হচ্ছে এগুলো কিছু প্রাইভেট কিছু টাকা পয়সা দিয়ে কিছু ফ্লাইং কি বলা যায়, ফ্লাই করা শিখায়। এগুলো তোমার ওই বিমান বাহিনীর প্লেন না, সেগুলো হচ্ছে নর্মাল, তোমার ওই যে নর্মাল প্লেন যেগুলো চালায় না, তোমার এই যে ডোমেস্টিক ফ্লাইট চলে, ডোমেস্টিক ফ্লাইটে অথবা নর্মাল প্লেন যেগুলো চলে, বোয়িং হোক, নর্মাল যে প্লেন গুলা যাত্রীবাহী ট্রান্সপোর্ট প্লেন আর কি। হ্যাঁ, ওগুলা শেখানোর জন্য কিছু ফ্লাইং একাডেমি আছে। তো ওই ফ্লাইং একাডেমি গুলো তো বিভিন্ন জায়গায় আছে, চট্টগ্রামে আছে, ঢাকায় আছে, সব জায়গায় আছে। ওইটা না, ফ্লাইং একাডেমি একটা জিনিস, বিমান বাহিনী একাডেমি আরেকটা জিনিস। বুঝাতে পারছি? আচ্ছা, জি স্যার। তো আমার ওই কুমিল্লা স্টুডেন্টের কথা বলি, আমার সরাসরি স্টুডেন্ট। ও এখন পুলিশে চাকরি করে, ও এখন তোমাদের কাছে পটিয়াতে ওর ট্রান্সফার হয়েছে। ওর বাড়ি ওদিকে কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া অন্যদিকে হবে। তো ওর এখন পোস্টিং হচ্ছে পটিয়াতে। রাজশাহীতে ট্রেনিং নেওয়ার পরে এখন ও পোস্টিং হচ্ছে কুমিল্লাতে। তার মানে দেখো, চিন্তা করে দেখো, তার মানে ও পুলিশে জয়েন করছে মাস্টার আইসিটি তে। ওখানে আইসিটি একটা ডিপার্টমেন্ট আছে। আইসিটি তে মাস্টার অনার্স এবং মাস্টার্স করার পরে সে এখন পুলিশে জয়েন করছে। তাহলে তুমি চিন্তা করো, ও যে 5.5 বছর 4 বছর 5.5 বছর 6 বছর যে একটা নলেজ গ্যাদার করলো, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে সে পড়ালেখা করলো, এখন যায় কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা ব্যাকগ্রাউন্ডে, ডিফারেন্ট আরেকটা ফিল্ডে চলে গেছে, পুলিশে চলে চাকরি করতেছে। তাহলে ওখানে তুমি চিন্তা করে দেখো তো, ওর নলেজের বা ও যে লেখাপড়া করছে, ওর যে লার্নিংস, তার 5% ইউজ হবে কিনা? হবে না স্যার।
কিন্তু ও পুলিশে চাকরি করতেছে, তুমি চিন্তা করো। পুলিশেরও এখন এসআই, সাব ইন্সপেক্টর, হ্যাঁ সাব ইন্সপেক্টর, তাহলে মানে এটা হচ্ছে বিসিএস না করে সাব ইন্সপেক্টর হয়ে যেতে পারে সরাসরি। আমার একটা ফ্রেন্ডও হয়েছে, বিসিএস হইলে হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। স্যার বিসিএস অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়, আবার ইয়াও হয়, এএসপিও হয়, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশও হয়। স্যার দুইটাই হতে পারে। স্যার বিসিএস এ হুম। স্যার ফার্স্ট চয়েস কি প্রশাসন দিতে হয় যে, মানে হ্যাঁ। গিয়ে যেতে হলে হ্যাঁ পুলিশে। পুলিশে বুঝিনি আমি তোমার কথাটা। স্যার বিসিএস এ মানে ক্যাডার চয়েস আছে না, হ্যাঁ মানে career choice এ মানে ফার্স্ট চয়েস কোনটা দিব যদি যেতে চাই পুলিশে, প্রশাসন? না না, পুলিশ তো আলাদা আলাদা ক্যাডার। স্যার এটা এক পুলিশ- নাম্বার দিতে হয় না? না না না, পুলিশ তো আলাদা ক্যাডার। তোমার তো ক্যাডার সার্ভিসের মধ্যে তোমার অনেকগুলো আছে। ধরো ফরেন অ্যাফেয়ার্স আছে, পররাষ্ট্র, তারপরে আছে তোমার কাস্টমস, হ্যাঁ তারপরে আছে তোমার এডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, হ্যাঁ স্যার। তারপরে আছে পুলিশ, স্যার তারপরে আছে তোমার পোস্ট মানে ওই যে ডাকঘর, বিভিন্ন ডাকঘরে, তারপরে তোমার আছে তারপরে তোমার আছে এই যে আনসার ভিডিপি, হ্যাঁ তারপরে স্যার আছে শিক্ষা ক্যাডার মানে যারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি কলেজগুলোতে পড়ায়, শিক্ষা ক্যাডার। যারা জেলা ম্যাজিস্ট্রেট হয় ওদের অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে যেন ফার্স্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট চয়েস না। তোমার এই জিনিসটা তোমার মাথার মধ্যে কে ঢুকাইলো? ফার্স্ট চয়েসটা নির্ভর করে তোমার উপরে। তুমি যদি বলো যে আমি ফার্স্ট চয়েস পুলিশ দিব, তাহলে তুমি পুলিশ দিতে পারো। তুমি যদি বলো যে না আমি ফার্স্ট চয়েস কাস্টমস দিব, তাহলে তুমি কাস্টমস দিতে পারো। স্যার জেলা ম্যাজিস্ট্রেট হতে হলে ফার্স্ট চয়েস কোনটা দিব? তুমি জেলা ম্যাজিস্ট্রেট হবা তো বহুত পরে, 15-20 বছর পরে গিয়ে জেলার ম্যাজিস্ট্রেট হবা, জেলার ডিসি হবা। আচ্ছা ওইটা আগে তো তোমাকে সহকারী ম্যাজিস্ট্রেট হইতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাকে আগে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট হইতে হবে না? স্যার এটার জন্য কি চয়েস দিতে হয়? ফার্স্ট চয়েস অ্যাডমিনিস্ট্রেশন? হ্যাঁ, ফার্স্ট চয়েস মানে কি, তোমাকে তো ঢুকতে হবে অ্যাডমিনিস্ট্রেশনে। তুমি তো অ্যাডমিনিস্ট্রেশন থেকে ঢোকার পরে কাস্টমসে যেতে পারবে না। তোমার ক্যাডারটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে তুমি প্রথমে হবা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে তুমি এরপরে হইতে পারো হয়তো তোমার তোমার ইউএনও বা টিএনও। তারপরে আস্তে আস্তে তোমার প্রমোশন হইতে হইতে একসময় গিয়ে তুমি ডিসি হবা, জেলার ডিসি হবা, জেলার প্রশাসক হবা। ঠিক আছে? তো ডিসি হওয়ার পরে আস্তে আস্তে তুমি এবার উপরে যাবা, এরপর তুমি সচিবালয়ে যাবা, তুমি উপসচিব হবা, অতিরিক্ত সচিব হবা। এভাবে হইতে হইতে একসময় গিয়ে যখন তুমি সচিব হবা, অ্যাডমিনিস্ট্রেশনের হাইয়েস্ট পোস্ট হচ্ছে সচিব। বুঝাতে পারছি? স্যার সো ওভাবে তুমি আস্তে আস্তে উপরের দিকে তখন এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট। একইভাবে পুলিশের এরকম পোস্ট আছে। ধরো অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে তোমার এই যে ডিজিপি, ডিআইজি, আইজি, এরকম পুলিশের অনেকগুলো পোস্ট আছে, বুঝছো? হ্যাঁ স্যার। তোমরা এটা সার্চ করলে র্যাঙ্ক গুলা দেখতে পারবা, বা যে এটা সরকারি র্যাঙ্ক গুলা কি কি। তো এটা এক একটা ক্যাডার সার্ভিসে এক এক রকম র্যাঙ্ক। তুমি প্রশাসনে কাজ করে পুলিশে যেতে পারবে না আর কখনো, তুমি প্রশাসনে থাকতে হবে। বুঝাতে পারছি আমি? স্যার এটা ওই আমাদের একটা টিচার কলেজের টিচার ছিল আর কি, উনি শিক্ষা ক্যাডারে ছিল, হুম। পরে আবার বিসিএস দিছে মেবি, বিসিএস দিছে। হ্যাঁ উনি এখন নির্বাহী সহকারী ম্যাজিস্ট্রেট রংপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি শুরু মানে ওনার এডমিনিস্ট্রেশনে চলে গেছে আর কি, কারণ শিক্ষা ক্যাডার থেকে তো এডমিনিস্ট্রেশনের পাওয়ার বেশি, বুঝছো? স্যার উনি হ্যাঁ। কি বিসিএসটা মেবি আবার দিছিল মনে হয়। অফকোর্স ওটা আলাদা বিসিএস। উনি মনে করো একটা বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডারে ঢুকছে, আবার পরে আরেকটা বিসিএস দিয়ে এডমিনিস্ট্রেশনে ঢুকছে। আলাদা ক্যাডার, দুইটা আলাদা ক্যাডার সার্ভিস। কারণ শিক্ষা তুমি একই বিসিএস এর শিক্ষা ক্যাডার থেকে তুমি আবার এডমিনিস্ট্রেশনে যেতে পারবা না, প্রশাসনে যেতে পারবা না। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, তো খেয়াল করো, তার মানে তোমরা এখন এই যে তোমরা আরেকটা যে কথা বলছো, আরেকটা এক্সাম্পল, ধরো বিসিএস করছো। তো তুমি বিসিএস করে তুমি যদি প্রশাসনে যাও বা ফরেন অ্যাফেয়ার্সে যাও বা তুমি পুলিশে যাও বা তুমি কাস্টমসে যাও, সেখানেও তো তোমার নলেজটা তুমি 100% ইউজ হচ্ছে না। হচ্ছে কি? তোমার লার্নিংটা, তোমার পড়ালেখাটা 100% ইউজ হচ্ছে না। শুধুমাত্র তোমার নলেজটা 100% অলমোস্ট বা কাছাকাছি 70%, 80%, 90% তুমি অলমোস্ট তোমার নলেজটা ইউজ হবে কখন? যখন তুমি টিচিং এ যাবা। এই যে আমাদের মতো তুমি যখন টিচার হবা, তখন তুমি যেমন আমরা যা পড়ছি আমাদের এডুকেশন লাইফে, সেগুলাই আমাদের এখানে এখন স্টুডেন্টদেরকে আমরা
পড়াচ্ছি সেগুলো আমাদের কাজে লাগছে, ঠিক না? স্যার তাই তো। আবার আবার একইভাবে তুমি যদি টেকনিক্যাল লাইনে থাকো, তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হও, তুমি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হও, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হও, তাও কিন্তু তোমার নলেজটা বা লেখাপড়াটা কাজে লাগবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? তুমি যদি তোমার লাইনে থাকো, তোমার যেটা ব্যাকগ্রাউন্ড, তুমি যেটা উপর লেখাপড়া করছো, তুমি যেটাতে তুমি নলেজ গেদার করছো, তুমি বিএসসি করছো, এমএসসি করছো, তুমি ওই লাইনে যদি থাকো, টেকনিক্যাল লাইনে, তাও কিন্তু তোমার তুমি লেখাপড়ার একটা ইউটিলাইজ হবে। আমি কি বোঝাতে পারছি? বাট এটা নির্ভর করবে তোমার উপরে, তুমি কোথায় যাবা। তুমি কি তোমার ফিল্ডে থাকবা নাকি অন্য ফিল্ডে চলে যাবা? আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার। তবে ডিফারেন্স হচ্ছে কি জানো? ডিফারেন্স হচ্ছে তুমি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে বা সোজা কথায় সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তুমি যেটা খুব দ্রুত বা খুব ইজিলি ইউটিলাইজ করতে পারবা বা তোমার নলেজটা ইমপ্লিমেন্ট করতে পারবা, অন্য আরেকজন কমার্স অথবা আর্টস এর ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু সেটা পারবে না। এটাই কি তোমরা বুঝো? স্যার আরেকবার বলেন। তুমি একজন ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তোমার নলেজটা তুমি যেভাবে ইউটিলাইজ করবা বা ইমপ্লিমেন্ট করবা বা তুমি যেভাবে কাজ করবা, সেরকম কমার্স অথবা আর্টস এর ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট কিন্তু সেটা সেভাবে পারবে না, স্বাভাবিকভাবে পারবে না, জি স্যার। তাই না? কারণ তাদের ক্যালকুলেশনটা অত বেশি স্ট্রং থাকে না, ক্যালকুলেশন পাওয়া, কারণ তারা অত বেশি অঙ্ক করে আসে নাই, তারা অত বেশি সায়েন্সের সূত্রগুলা, সায়েন্সের ইভালুয়েশন গুলা, ডিরাইভেশন গুলা, ওগুলা কিন্তু তারা পড়ে আসে নাই, সায়েন্সের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা তারা সলভ করে আসে নাই। সেজন্য তাদের ব্রেইনটা ম্যাথমেটিক্যাল সাইডে অথবা ক্যালকুলেশনের ক্ষেত্রে অথবা ডিসিশন মেকিং হইতে পারে, এটা প্লাস মাইনাস, এটা শুধু যে সায়েন্সের স্টুডেন্টরা পারে তা না, কিন্তু টেকনিক্যাল সাইডে সায়েন্সের স্টুডেন্টরা বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা বিশেষ করে যখনই কোনো টেকনিক্যাল ডিসিশন নিতে হয় বা ক্যালকুলেশনের কাজ করতে হয় বা তোমার কোনো কমপ্লেক্স কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা বা টেকনিক্যাল স্টুডেন্টরা কিন্তু অ্যাডভান্টেজ পায় বেশি কমার্স এবং আর্টস স্টুডেন্টদের তুলনায়। বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা অপরচুনিটি আছে। আর সবচেয়ে বড় কথা কি জানো? তুমি সায়েন্সের স্টুডেন্ট অথবা তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হওয়া মানে ইউ আর ব্লেসড বাই দ্য গ্রেস অফ অলমাইটি। তুমি তুমি মানে আল্লাহর রহমতে অটোমেটিক্যালি ব্লেসড। কেন জানো? কারণ তুমি সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তোমার জন্য ফিল্ডটা, পুরো পৃথিবী ফিল্ড তোমার জন্য ওপেন, তাই না? জি স্যার। তুমি তুমি কম্পিউটার সায়েন্সের যে কোনো চাকরিতে যেতে পারো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারো, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারো, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে পারো, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হইতে পারো, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হইতে পারো, ইত্যাদি ইত্যাদি। তুমি অনেক কিছু হইতে পারো, তুমি কম্পিউটার নিয়ে ব্যবসাও করতে পারো, ঠিক না? জি স্যার। আবার তোমার জন্য ব্যাংকও ওপেন, ব্যাংকিং সেক্টর ওপেন, তোমার জন্য আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সব ওপেন, বিসিএস ওপেন। তার মানে আর বাকি থাকলো কি? টিচিংও তোমার জন্য ওপেন যদি রেজাল্ট ভালো থাকে। তাই তোমার জন্য তো আর কোনো ফিল্ড বাকি নাই, সবগুলো ফিল্ডে তোমার জন্য ওপেন, ঠিক কিনা? জি স্যার। শুধু নিজের চেষ্টা থাকতে হবে, শুধু নিজের চেষ্টা থাকতে হবে, তোমার চেষ্টাটা থাকতে হবে। তুমি যদি মনে করো আমার জন্য সব ফিল্ড ওপেন, তাহলে আমি ঘুম যাব, কোনো চেষ্টা করব না, কোনো ইনফরমেশন গ্যাদার করব না, কারোর সাথে কোনো যোগাযোগ করব না, কমিউনিকেশনের দরকার নাই, আমার চাকরি রেডিমেড আমার মুখের ভিতরে চলে আসবে। ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল? না স্যার। তার মানে তোমাকে চেষ্টা করতে হবে রাইট ওয়েতে, যে ওয়েতে গেলে তুমি চাকরিটা পাবে, বা যে ওয়েতে গেলে তুমি প্রফেশনাল লাইফে ঢুকতে পারবা। তোমার জন্য ওয়েটা ইজি, মানে ওয়েটা খুঁজে পাওয়াও ইজি, ওই ওয়েতে যাওয়াটাও ইজি, চাকরি পাওয়াটাও ইজি, অন্যদের তুলনায়, যেভাবে বললাম অন্যদের তুলনায়। কিন্তু একটা কমার্স অথবা আর্টস ব্যাকগ্রাউন্ডের একটা স্টুডেন্ট চিন্তা করো, ও কি জীবনেও কোনোদিন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হতে পারবে? ও জীবনেও কোনোদিন কোনো সরকারি অথবা বেসরকারি কোনো কোনো কম্পিউটার সেক্টরে কাজ করতে পারবে? ও কখনো টেকনিক্যাল সাইডে যেতে পারবে? পারবে? না স্যার। পারবে না। তার মানে ওর জন্য ফিল্ডটা অনেক বেশি স্কুইজড, ওর জন্য ফিল্ডটা অনেক বেশি সংকুচিত। ওর জন্য কয়েকটা ফিল্ড ওপেন, হয়তো বিসিএস করতে পারে, ও পুলিশে যেতে পারে, ও কিছু ক্ষেত্রে আর্মি, নেভি, এয়ারফোর্সে যেতে পারে। আর্মি, নেভি, এয়ারফোর্সে এখন টেকনিক্যাল পার্সন ছাড়া খুব বেশি ওরা রিক্রুট করে না,
মানে ব্যাচেলর করার পরে বা মাস্টার্স করার পরে যখন ওরা শর্ট কোর্সে ক্যান্ডিডেটদেরকে নেয়, শর্ট কোর্সে যখন রিক্রুট করে, তখন ওখানে ওরা বিশেষ করে টেকনিক্যাল পার্সন গুলোকে বেশি প্রেফার করে। অন্য অন্য পার্সন গুলো বিবিএ পাস করে বা ভেটেরিনারি পাস করে বা আর্টস পাস করে, আর্টস থেকে পাস করেও যে আর্মিতে জয়েন করতে পারে না তা না, কিন্তু পারে। সো ওই সেক্টর গুলো ওদের জন্য ওপেন আছে, বিসিএস ওপেন আছে, অন্যান্য সরকারি চাকরি, নন ক্যাডার চাকরিগুলো ওপেন আছে। কিন্তু সায়েন্স বা টেকনিক্যাল স্টুডেন্টদের মতো সবগুলা ফিল্ড তাদের জন্য ওপেন নয়। আমি কি বোঝাতে পারছি? সো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো মেইনলি এই জন্যই বলছি যে তোমরা এখন অলমোস্ট এই ইয়ারটা শেষ করে থার্ড ইয়ার শেষ হয়ে যাবে, আগামী বছর ফোর্থ ইয়ার কমপ্লিট করে ফেলবো। ফোর্থ ইয়ার কমপ্লিট করে ফেলার পরে যে কথাটা আগেও বললাম, তোমরা এলিজিবল হবা, তোমরা যোগ্য হবা কি জন্য? চাকরি পাওয়ার জন্য। আমি কি ভুল বললাম? স্যার ঠিক আছে। তোমরা চাইলে এরপরে কিন্তু চাকরি করতে পারবা। হ্যাঁ, অনেকে তোমাকে 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 অনেক জায়গায় জিজ্ঞাসা করবে না তুমি মাস্টার্স কেন করো নাই, ঠিক আছে? মানে তুমি ব্যাচেলর করে, যেমন তুমি কিন্তু বিএসসি করে তুমি বিসিএস দিতে পারবা, বিএসসি করে কিন্তু তুমি বিসিএস দিতে পারবা। ওকে, আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার। মানে তোমরা কথাটা এভাবে চিন্তা করতে পারো, বিসিএস আফটার বিএসসি, অর্থাৎ সি আর এস আগে পরে করে ফেলতে হবে আর কি। বিসিএস আফটার বিএসসি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। সো ইন দ্যাট সেন্স তোমার ওই কাজগুলা কমপ্লিটলি, যেটা তোমাদের এতক্ষণ যে কথাগুলো বলার অর্থ হচ্ছে, তুমি কি করবা? তুমি কি নিজের বাবার ব্যবসা সামলাবা, বা নিজে একটা ব্যবসা দাঁড়া করাবা, নিজে উদ্যোক্তা হবা, নিজে চাকরি করবা, টেকনিক্যাল সাইডে যাবা, নন টেকনিক্যাল সাইডে যাবা, ডিফেন্সে যাবা, পুলিশে যাবা, কোথায় যাবা সেটা তোমার উপর নির্ভর করে। কমপ্লিট তোমার স্বাধীনতা আছে, এবং এখানে কেউ তোমাকে বলবে না যে তুমি কেন এটা না করে এটা করছো, তাই না? কারণ তুমি যদি একটা সাকসেসফুল জায়গায় যেতে পারো, তাহলে তোমাকে আর কেউ প্রশ্ন করবে? আমাকে বলো তো। না স্যার। যেমন ফর এক্সাম্পল, তুমি যদি টেকনিক্যাল সাইডে থাকার পর তুমি যদি ব্যাংকে একটা ভালো চাকরি করো, সিনিয়র অফিসার হও, তোমাকে আর কেউ প্রশ্ন করবে যে তুমি এটা না করে ওটা গেছো কেন? প্রশ্ন করবে কেউ? কারণ তুমি একটা সিকিউর জায়গায় চলে গেছো, সেফ একটা জায়গায়, কম্পারেটিভলি সেফ একটা জায়গায় চলে গেছো, তাই না? বুঝাতে পারছি? আবার তুমি যদি টেকনিক্যাল সাইড থেকে পাস করে তুমি যদি পুলিশে যাও বা আর্মি নেভিতে যাও, তাও তোমাকে কেউ জিজ্ঞেস করবে না, তখন তো জিজ্ঞেস করার প্রশ্নই নাই যে তুমি এখানে কেন আসছো, কারণ এগুলো সরকারি চাকরি। তারপর এগুলো হচ্ছে তোমার বাহিনীর, ডিফেন্সের বা পুলিশের চাকরি। এখানে তুমি, হ্যাঁ আমরা হয়তো অনেকেই জানি যে বিশেষ করে পুলিশের চাকরিতে প্রচুর পরিমাণে তোমার উপরে ইনকাম আছে, প্রচুর পরিমাণে তোমার কি বলা যায়, তোমার আউটসাইড কিছু ইনকাম আছে, ঠিক আছে? কিন্তু সব পুলিশ অফিসার আবার একরকম না। আবার তোমার এই উপরে ইনকাম ছাড়াও হ্যাঁ অনেক সুযোগ আছে, টাকা কামানোর অনেক সুযোগ আছে, সেটা ঠিক, এটা আমরা জানি, এটাই বাস্তবতা। কিন্তু তোমরা এটাও তোমাদের জানা উচিত, ওখানে বাহিনীর যে চাকরিগুলো, সেখানে কিন্তু অসংখ্য 15-20টা ভাতা থাকে। তুমি যদি দুর্নীতি না করো, তুমি যদি ঘুষ নাও খাও, তুমি ওই ভাতা দিয়েও তুমি অনেক বেশি টাকা কামাইতে পারবা ভাতাগুলো পাওয়ার পরে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? ওইসব চাকরিতে অসংখ্য ভাতা থাকে, বাড়তি বাড়তি ভাতা থাকে। মানে তোমার জন্য কেউ যদি এই ডিম রুটি নিয়ে আসে, তার জন্য একটা ভাতা আছে। তোমার কাপড় যে লন্ড্রিতে দিবা, সেটার জন্য একটা ভাতা আছে, তুমি জানো? জি জি স্যার। স্যার, জানি এগুলো সব। এটাকে বলে ব্যাডম্যান ভাতা, এটাকে বলে ব্যাডম্যান ভাতা। সো এই যে বাহিনীর যে চাকরিগুলো, সেগুলো কমপ্লিট ডিফারেন্ট চাকরি, এগুলো কমপ্লিট ডিফারেন্ট, কারণ ওখানে রিস্ক বেশি। বাহিনীর চাকরিগুলোতে রিস্ক বেশি, তাই না? রিস্ক বেশি না? ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু রিস্ক হইলেও তোমার এই যে শত শত হাজার হাজার বাহিনীতে মানুষজন আছে চাকরি করে, তো তার মধ্যে কয়জন মারা যাচ্ছে বা কয়জন অ্যাক্সিডেন্ট করতেছে? কয়জন? 1%, 0.1% বা 0.01%ও না, ঠিক না? বুঝাতে পারছি আমি? তার মানে এটা অনেক সিকিউর একটা চাকরি, সরকারি চাকরি, সিকিউর চাকরি। তো তুমি যদি ওখানেও যাও, কেউ তোমাকে প্রশ্ন করবে না যে তুমি বিএসসি করছো, কম্পিউটার সায়েন্স থেকে পাস করে তুমি পুলিশে কেন জয়েন করছো, কেউ জিজ্ঞেস করবে তোমাকে? বলবে? না স্যার। হ্যাঁ, সে যদি স্যার ব্যাপারটা, পুলিশ কি স্যার সম্পূর্ণ সরকারি স্যার? হ্যাঁ আমি বুঝি নাই সম্পূর্ণ সরকারি না? কোনটা।
স্যার পুলিশ কি সম্পূর্ণ সরকারি স্যার, সেটা জিজ্ঞাসা করলাম। তুমি কি মনে করছো এটা অসম্পূর্ণ সরকারি? স্যার আমি জানি এটা হাফ হাফ, মানে অর্ধেক অর্ধ। কে বলছে তোমাকে এটা? স্যার আমার আমি বলছি কি আমার সেটা মনে নাই, বাট আমি এতদিন জানতাম আর কি যে পুলিশটা শুধু অর্ধ সরকারি। প্রশ্নই নাই, প্রশ্নই নাই। পুলিশ পুলিশ তো পুলিশ 100% সরকারি, এবং পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, আর আর্মি নেভি এয়ারফোর্স হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, যেটা প্রাইম মিনিস্টার হারসেলফ যেটা ওন করে। প্রাইম মিনিস্টার নিজের কাছে থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে? আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে পুলিশ। পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার ব্রিগেড, এগুলো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, বুঝছো? জি স্যার। বিজিবি, র্যাব, এগুলো সব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। সো তো এই যে আমি এই এতগুলো কথা তোমাদেরকে বললাম, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে কি জানো, তুমি যখনই এই যে তোমার 4 বছর শেষ করবা, তখন কিন্তু তুমি যে বিভিন্ন জায়গায় এই যে তোমাদেরকে আমি একটু আগে যে কথাটা বা যেটা বোঝানোর চেষ্টা করছি, তোমাদেরকে একটু আগে আমি যে কথাটা বা যেটা বলার বা বোঝানোর চেষ্টা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। যেটা বলার বা বোঝানোর চেষ্টা করছি, মেইনলি আজকে আমাদের যে মূল পয়েন্টটা ছিল সেটা থেকে একটু ডাইভার্ট হয়ে আমি মূল পয়েন্টটা কভার করব। তো এইটা বলার অর্থ হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু, যেটা আমার কথা থেকে তোমরা বুঝতে পারছো, তোমাদের জন্য অলমোস্ট বাই দ্য গ্রেস, ওই যে বললাম না, you are a science background student or engineering based student or technical student, so you are blessed by the grace of Almighty. So তার মানে তোমার জন্য সবগুলো ফিল্ড ওপেন, তাই না? তো তোমার জন্য যেহেতু সবগুলো ফিল্ড ওপেন, তার মানে তুমি চাকরিটা কি তোমাকে ঘরে এসে দিয়ে যাবে, নাকি তুমি চাকরির জন্য আবেদন করতে হবে, সার্চ করতে হবে, খুঁজতে হবে কোথায় কোন চাকরি আছে না আছে? তোমাকে ফিল্ডগুলাতে তো তোমাকে স্ট্রাইক করতে হবে, ফিল্ডগুলোতে তোমাকে আবেদন করতে হবে তো, নাকি? আমার জন্য সবগুলো ফিল্ড ওপেন, তার মানে তো আমার চাকরিটা আমি পেয়ে যাই নাই, পেয়ে গেছি কি? আমি কি চাকরিটা পেয়ে গেছি? বলো, না স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। সো তার মানে তুমি যে এই যে বিভিন্ন ফিল্ডে তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা, বিভিন্ন জায়গায় যাবা, তখন কিন্তু তোমার এই টেকনিক্যাল নলেজ গুলা কিন্তু তোমার কাজে লাগবে। তখন তখন কিন্তু তোমাকে বিভিন্ন জায়গায় তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি কম্পাইলার এবং ইন্টারপ্রিটার শিখে আসছো কিনা, তুমি কি কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য জানো কিনা, দুইটার কাজ কি জানো কিনা, জিজ্ঞেস করতে পারে। বলো, জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ স্যার। সো এরকম অসংখ্য বেসিক নলেজ আছে, যে বেসিক নলেজ গুলা তোমরা অবশ্যই এই বেসিক নলেজ গুলো তোমরা গেদার করবে, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এই বেসিক নলেজ গুলো তোমরা গেদার করবে, এগুলা অবশ্যই তোমরা জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, এবং এগুলা পড়ালেখা করার চেষ্টা করবে এগুলোর উপরে, এবং সেই অনুযায়ী তোমার নলেজটা তুমি ইনক্রিজ করবা, নলেজটা সমৃদ্ধ করবা। তোমার নলেজটা যত সমৃদ্ধ হবে, ভাইভাতে বা বিভিন্ন বিভিন্ন জায়গায় তুমি আটকাবে না। যেমন নর্মাল তোমাদেরকে এখন আমি যে ভাইভা নিই, সেখানে তোমরা আটকে যাও, তোমরা প্রশ্ন উত্তর দিতে পারো না। তোমাদেরকে আমি কি পড়াইছি, কি কোর্স পড়াইছি, কোর্সের কোন জায়গায় কি পড়াইছি, তারপর কোন জিনিসটা কি, ডেফিনেশন জিজ্ঞেস করলে বা কোন একটা কাজ জিজ্ঞেস করলে, বৈশিষ্ট্য জিজ্ঞেস করলে তোমরা সেটা বলতে পারো না। ভাইভাতে তোমরা আটকে যাও না? যাও কিনা? হ্যাঁ স্টুডেন্ট, আমি তোমাদের সাথে কথা বলছি, জি স্যার। আটকে যাও কিনা? জি স্যার। তো তার মানে কি করতে হবে, তার মানে নিজের নলেজটাকে ইনক্রিজ করতে হবে, নিজের নলেজটাকে এনরিচড করতে হবে, সমৃদ্ধ করতে হবে, ঠিক আছে? তো কারণ এখন তোমরা কিন্তু আস্তে 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 তোমরা কিন্তু শেষ করে ফেলছো পড়ালেখা, তোমাদের বা তোমাদের ইয়ার কিন্তু এন্ডিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 4 ইয়ার এন্ডিং হয়ে গেলে তুমি এরপর চাকরির জন্য তুমি এলিজিবল হবা, এবং তুমি চাইলেই
চাকরির জন্য আবেদন করতে পারবা, বিভিন্ন জায়গায় ট্রাই করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, ভাইবা দিতে পারবা, এবং তোমার যদি কি বলা যায়, তোমার যদি যোগ্যতা থাকে এবং তোমার যদি পরীক্ষা এবং ভাইবা ভালো হয় এবং তোমার যদি লাক ভালো থাকে, লাক ফেভার করাটাও এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তোমার যদি লাক ভালো থাকে তাহলে তোমার অবশ্যই চাকরিটা হবে। আমি কি বোঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার? আর সবচেয়ে বড় কথা কি জানো, তোমাদেরকে আমি একটা কথা বলি। সবচেয়ে বড় কথা, আমাকে বলো যে এখানে যারা আছে আজকে এখন কয়জন প্রেজেন্ট? আজকে এখানে অনেক প্রেজেন্ট, আমার মনে হয় আজকে হাইয়েস্ট প্রেজেন্ট এখানে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এখানে 28 জন প্রেজেন্ট আছে, তোমাদের কার বাবা মা মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার আছে? কয়জনের বাবা মা আছে আমাকে বলো তো এই 28 জনের মধ্যে? একজন বলো যে স্যার স্যার আমার আব্বা বিলিয়নিয়ার, বলো কয়জন আছে? আসলে আমার আমার বাবার কথাটা যদি বলি, উনি হচ্ছে মানে মন থেকে বিলিয়নিয়ার, যেটা বলি বুঝি মন নাই। থেকে বিলিয়নিয়ার, মানে ফাইন্যান্সিয়াল অতটা জ্ঞান না হলেও হ্যাঁ, মন থেকে অনেক বড় আর কি, এই টাইপের। দ্যাটস অল রাইট, আই অ্যাপ্রিশিয়েট হিম। ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি আসলে মিন করছি ফিনান্সিয়ালি কয়জন বিলিয়নিয়ার। যেমন আমার পরিবার, আমার আব্বা তো বিলিয়নিয়ার না, তাই না? সেরকম ইউজুয়ালি আমরা যে সমাজে বা আমরা যে দেশের মধ্যে আছি বা আমরা যে সোসাইটির মধ্যে আছি, আমরা যে এনভায়রনমেন্টে আছি, সেখানে কি ইউজুয়ালি সবাই বিলিয়নিয়ার হইতে পারে কিনা? বা সবার জমিদারি, সবাই বিলিয়নিয়ার হইলে দেশটা চলবে কেমন? আর আর সবার কি জমিদারি থাকতে পারে? না স্যার, আমি 4 বছর কেন, 4 দুগুণে 8 বছর, 10 বছর আমি যদি পাশ করার পরও চাকরি নাও পাই, আমি বসে বসে খেতে পারবো, তাই না? এরকম জমিদারি কি আছে? স্যার বসে খাওয়ার টাইম কার থেকে আসবে স্যার? কেউ তো বসে খাবে না স্যার, এটা মেয়ে হোক ছেলে হোক, কেউ তো বসে থাকে না। সেটাই, তার মানে কি তোমার আলটিমেটলি 4 বছর পরেই তোমার একটা নিড ক্রিয়েট হবে। নিড মানে কি? ডিমান্ড। অর্থাৎ তোমার প্রতি একটা চাহিদা সৃষ্টি হবে আশেপাশের। তুমি নিজে অনুভব করবা যে না, আমি এখন 4 বছর কমপ্লিট করে ফেলছি, আমার এখন আর বসে থাকার সুযোগ নাই, আমি নিজে চাকরি করব। বা তোমার ফ্যামিলি থেকেও একটা ডিমান্ড আসবে, বা তোমার আশেপাশে রিলেটিভস থেকে, ডিয়ারেস্ট তোমার ফ্রেন্ডসরা, দেখবা তোমার ফ্রেন্ডসরা অনেকে চাকরি করে ফেলতেছে, অনেকে চাকরিতে জয়েন করতেছে, তখন তুমি নিজে থেকে নিজে একটা তাগিদ অনুভব করবা যে আমি চাকরি করতে হবে, তাই না? আমি কি ভুল বললাম? না স্যার। সো দ্যাট মিনস তোমাদেরকে প্রিপেয়ার হইতে হবে এখন থেকেই। তোমরা এখন থেকে প্রিপেয়ার হও তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে যাওয়ার জন্য। তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের প্রতি আমার শুভকামনা থাকলো। তোমাদের আপকামিং আমি জানি না কোনো সেমিস্টারে ক্লাস পাবো কিনা, আরো যে সেমিস্টার গুলো আছে। সো আমি ক্লাস পাই বা না পাই, হোয়াট এভার, সামনে আরো কয়েকটা ক্লাস আমি নিব ল্যাবের জন্য। সো তো ওখানেও তোমাদের সাথে আমার কথা হবে। কিন্তু আজকে আমি যে কথাগুলো বলছি, যে লম্বা সময় দিয়ে কথা বলছি, স্বাভাবিকভাবে এই লম্বা সময় ধরে তোমাদের সময় আমি তোমাদের সময় আর নিতে চাই না, যেহেতু আজকে অনেক সময় নিয়ে ফেলছি। সো এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম, তো এগুলো সবসময় মাথায় রাখার চেষ্টা করবা, এবং নিজের যেটা পছন্দ, তোমার যেটা পছন্দ সেই ফিল্ডে তুমি যাবা। তো তোমার পছন্দ মানে হচ্ছে তুমি ঘুরে বেড়াবা, কোনো কিছু করবা না সেটা বলছি না, কিন্তু তোমার পছন্দ মানে হচ্ছে তোমার যেই জায়গাটাতে যে ইনকাম সোর্সে তুমি যেতে চাও, বা যেই পছন্দের জায়গাটাতে তুমি ইনকাম করতে চাও, তুমি সেটাতে যাও। আমার কথা কি বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, এই যে অনেকক্ষণ পরে একটা মেয়ে রিপ্লাই করলো, থ্যাংক ইউ। সো এই যে আবার আমি মেয়েদের কথা বলি, ছেলে এতক্ষণ অনেকগুলো কথা বললাম, এগুলো বিশেষ করে এইসব স্যার, এইসব আমার একটা ইচ্ছা আছে উদ্যোক্তা হওয়ার। হ্যাঁ, বুঝি নাই। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, ভেরি গুড। না, এখন অনেকে হচ্ছে স্টার্ট আপ বিজনেস করছে, অনেকে কেক বানাচ্ছে বাসায় বসে বসে। তারপরে মানে সোশ্যাল কিছু, তোমার যেমন কিছু আরো ছোটখাটো বিজনেসের কাজ করছে, ঘরে বসে বিভিন্ন পিঠা বানাচ্ছে, তারপর সমোচা, তার সিঙ্গারা, বা এই ধরনের হাউস হোল্ড বা হ্যান্ডমেড কিছু স্ন্যাক্স বানাচ্ছে।
তারপরে সেগুলোর উপরে সেগুলাই আবার বিভিন্ন জায়গায় সার্ভ করছে। তো এটা স্টার্টআপ বিজনেস না, নাইস বিজনেস, অ্যাপ্রিসিয়েটিং। তারপরে তোমার বিভিন্ন কাপড়ের বিজনেস করছে, বিভিন্ন ব্র্যান্ডের বিজনেস করছে। সো এই যে এই জিনিসগুলো অনলাইনে অনেক কিছু হচ্ছে, অনলাইনে অনেক কিছু পসিবল। সো হ্যাঁ, ইট ইজ নাইস টু হিয়ার ফ্রম ইউ টু বি অ্যান এন্টারপ্রেনার। অ্যান্ড এটা হলেও তুমি এটাও একটা ভালো ব্যাপার। কিন্তু যে খেয়াল করো, অসংখ্য আমাদের দেখো অনেক মেয়ে আছে যারা বিএসসি করছে বা ব্যাচেলর করছে, মাস্টার্স করছে, তারা হাউস ওয়াইফ আছে না? আছে কি? তাহলে ওই যে যেসব মেয়েরা এই যে মাস্টার্স করার পরে এখনো হাউস ওয়াইফ, তাহলে তার লেখাপড়ার কত পার্সেন্ট তার ইউজ হচ্ছে আমাকে বলো তো। ধরো 0%। ধরো একজন যে পুলিশের কথা বললাম, যে বা আর্মি নেভির কথা বললাম, বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করে ব্যাংকে ঢুকা হোক, বিসিএস করা হোক, তার ধরো 5% 10% ইউজ হচ্ছে। কিন্তু যে মেয়েটা হাউস ওয়াইফ হিসেবে আছে মাস্টার্স করার পরেও, তাহলে তার কতটুকু নলেজ ইউটিলাইজ হচ্ছে বলো তো, বলতে পারবে? Absolutely zero, স্যার। একদম জিরো, স্যার। অলমোস্ট জিরো। কিন্তু জিরো হইলেও নলেজের দিক থেকে হয়তো জিরো, কিন্তু সে যেহেতু লেখাপড়া জানা, সে ফ্যামিলি ডিসিশন মেকিং এ কিন্তু সে ভূমিকা রাখতে পারে, তাই না? তার ফ্যামিলি রিসোর্সটা বেশি থাকবে। মেয়েরা, আমি কি ভুল বললাম? না স্যার। রাইট। তবে আমি চাই মেয়েরা লেখাপড়া করছে এত কষ্ট করে, বাইরে যাচ্ছে, তারপরে এখন তো অবশ্য গত প্রায় 1.5 বছর ধরে বাইরে যাওয়ার সুযোগ হয় নাই লেখাপড়া করার জন্য, অনলাইনে লেখাপড়া করছে ঘরে বসে। তো যাই হোক, মেয়েরাও ছেলেদের মতো সমান কষ্ট করছে। সো আমি চাই যে মেয়েরাও লাইফে স্বাবলম্বী হোক, নিজেরা উদ্যোক্তা হওয়া হোক। মেয়েরা এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে বিসিএস করে, মেয়েরা এখন পুলিশ হচ্ছে, মেয়েরা এখন স্যার নিয়ম ম্যাজিস্ট্রেট আছে তো স্যার, আমি দেখছি স্যার। হ্যাঁ, অফকোর্স, ডেফিনেটলি আছে, ইউএনও আছে, সচিব আছে। তো মেয়েরা এখন ব্যাংকে চাকরি করছে, মেয়েরা এখন বিসিএস ক্যাডার হচ্ছে, মেয়েরা এখন টিচিং এ যাচ্ছে, টিচার হচ্ছে, মেয়েরা তারপরে তোমার মেয়েরা আর্মি নেভিতে যাচ্ছে, আর্মি নেভিতেও আমি দেখে আসছি, আর্মি নেভিতে মেয়েরা অফিসার হচ্ছে, পুলিশে হচ্ছে। সো মেয়েদের জন্য একইভাবে মেয়েদের জন্য ফিল্ড গুলো ওপেন। হ্যাঁ, শুধুমাত্র জাস্ট ওই জায়গাগুলোতে গিয়ে আবেদন করতে হবে, স্ট্রাইক করতে হবে, আর ওই জায়গাগুলোতে হিট করতে হবে। তুমি যদি ওই জায়গাগুলোতে হিট না করো, ট্রাই না করো, চেষ্টা না করো, এবং চ্যালেঞ্জটা নিতে হবে, সবচেয়ে বড় কথা চ্যালেঞ্জটা নিতে হবে। তোমাকে স্ট্রাগল করতে হবে, একটা পর্যায়ে গিয়ে তোমাকে স্ট্রাগল করতে হবে। এবং তুমি অনেক সময় দেখবা যে তোমার এই যে 4 বছর 5 বছরে তুমি যে স্ট্রাগলটা করছো, বা তোমার পড়ালেখার জন্য যে স্ট্রাগল করছো, চাকরির ক্ষেত্রে স্ট্রাগলটা অনেক বেশি স্ট্রাগল তোমায় করতে হবে। কেন জানো? কারণ ওখানে কম্পিটিশনটা অনেক বেশি, ওখানে তোমাকে অসংখ্য মানুষের সাথে প্রতিযোগিতা, ওখানে বাংলাদেশের সব পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে, স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতে হবে। আমি কি বোঝাতে পারছি? সো ওই জায়গাটা কয়েক গুণ বেশি স্ট্রাগলিং এবং চ্যালেঞ্জিং। তো ওই চ্যালেঞ্জটা আমি চাই ছেলেরা যেরকম নিবে, মেয়েরাও সেরকম নিবে। মেয়েরা নিজেরা স্বাবলম্বী হোক, মেয়েরা চাকরি করুক, ঘরের বাইরে যাক, এবং যতটুকু কেয়ারফুল থাকা যায় কেয়ারফুল থাকুক, এবং যতটুকু নিজেকে সেফ রেখে কাজ করা যায় সেফ থাকুক এবং সিকিউর থাকুক, এটা আমি সবসময় চাই। সো এই তোমাদেরকে এই যে এতগুলো কথা সবগুলো বললাম, আমি আশা করি এই কথাগুলো তোমাদের কাজে লাগবে, এবং এই জিনিসগুলো আমি আশা করি তোমরা চেষ্টা করবা ফলো করার জন্য। আর আমার সাথে তো তোমাদের কমিউনিকেশন আছে, সবসময় আছে, বিভিন্ন ভাবেই কমিউনিকেশন পসিবল। মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, আমার মোবাইল নাম্বারও সিআর এর কাছে মোবাইল নাম্বার আছে, আবার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সো যে কোনো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, বা কোনো সাজেশন তোমাদের দরকার হয়, বা কোথাও অ্যাপ্লাই করার জন্য যদি তোমাদের কোনো কিছু তোমার যদি না বুঝো, কোনো কিছু যদি তোমাদের দরকার হয়, তো ইউ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। তোমরা কোনো রকম হেজিটেট করা ছাড়াই আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং আমার ফ্রি টাইমটা যখন আমি অ্যাভেলেবল থাকবো, ফ্রি টাইমটাতে আমি চেষ্টা করব তোমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমার ফ্রি টাইম থাকা সাপেক্ষে আমি অবশ্যই তোমাদেরকে আমি এইসব বিষয়গুলোতে, হয়তো তুমি আমাকে মেসেজ দিছো বা কল করছো বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিছো, আমি হয়তো ব্যস্ততার কারণে হয়তো ইনস্ট্যান্টলি তোমার কলটা রিসিভ করতে পারি না, কিন্তু পরে হয়তো আমি তোমাকে রিপ্লাই করব। পরে আমি যখন ফ্রি হব তখন তোমাকে রিপ্লাই করব, এবং তোমার
অবশ্যই তোমার প্রবলেমটা আমি সলভ করার বা তোমাকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে তুমি কোন ওয়েতে গেলে ভালো হবে, কিভাবে তুমি অ্যাপ্লাই করবা, কিভাবে তুমি কোনো আবার অ্যাপ্লিকেশন প্রসেসেও যখনই কোনো একটা চাকরির ক্ষেত্রে বা কোনো একটা পোস্টে কোনো একটা ফিল্ডে তুমি যখন অ্যাপ্লাই করবা, অ্যাপ্লিকেশন প্রসেসে অনেক কিছু এমন থাকতে পারে যেগুলো তোমরা নাও বুঝতে পারো। সো ইয়োর ইয়োর ডোর ইজ ওপেন ফর মি। সো তোমরা চাইলে যে কোনো সময় আমাকে নক করতে পারো যে কোনো সাজেশনের জন্য, এবং আমি চেষ্টা করব ফ্রম ফ্রম দ্য from the core of my heart, and I will try my level best from the level of my knowledge. আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, সো তোমাদের আমি এটা আমি আমার শেয়ার স্ক্রিনটা অফ রাখি। সো আমি একটু তোমাদেরকে প্রথমে তোমাদের কোয়েশ্চেন নিয়ে একটু কথা বলি। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি কি আমাদের ল্যাব এক্সাম নেবেন নাকি ল্যাব ক্লাস নেবেন? এটা তোমাদের ল্যাব এক্সামের ব্যাপারে আমাকে এখনো ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই। যদি ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয় তাহলে আমি তোমাদের ল্যাব এক্সামটাও অনলাইনে নিয়ে ফেলবো। না স্যার, আমাদের যে বি সেকশন সি সেকশন দুইটা সেকশন আছে না, ওদের হচ্ছে হ্যাঁ। মানে মাইক্রো প্রসেসর এখন এক্সাম নেয় নাই ওটা নাকি, আর আমাদের রুটিনও ছিল না ওটা নাকি। আপনার মানে যখন ভার্সিটি খুলবে ফিজিক্যালি নিবে। ওকে, এটা এটা অবশ্য তোমরা আমাকে আগেও বলছো। তারপর আমি কথা বলবো, যেহেতু আমি অনলাইনে আমি তোমাদের এই ক্লাসটা নিয়ে ফেলছি, হয়তো ডিপার্টমেন্ট মনে করছে এটা অনলাইনে নেওয়ার চেয়ে অফলাইনে মাইক্রোপ্রসেসর ল্যাবটা নিতে হবে, বা মাইক্রোপ্রসেসর ল্যাবটা অফলাইনে নিতে হবে। তো যেহেতু আমি অনলাইনে নিয়ে ফেলছি সফটওয়্যারের মাধ্যমে, প্রোগ্রামিং সফটওয়্যারের মাধ্যমে, এবং প্রোগ্রামগুলো আমি অনলাইনে দেখাই দিচ্ছি। তো আমি তোমাদের চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবো, যে ওনাকে জিজ্ঞেস করবো যে এটা পসিবল কিনা অনলাইনে নেওয়া। ঠিক আছে, হ্যাঁ বলো। ক্লাস নেবেন স্যার? হ্যাঁ বুঝি না, একজন একজন বলো। স্যার আজকে কি আমাদের ল্যাব ক্লাস নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তোমাদের ছোট করে আমি তোমরা কিন্তু খেয়াল করছো কিনা আমি জানি না, আমি গতকাল রাতেই স্যার তোমাদেরকে কিন্তু আমি ল্যাবের যে ম্যাটেরিয়াল গুলো লাগবে, সেগুলো কিন্তু অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, প্রোভাইড করছি। এবং তোমরা অবশ্যই প্রথমত ওই এমুলেটর বলে এটাকে, এমুলেটর 8086, এটা হচ্ছে তোমার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে সফটওয়্যার, মানে এটাকে অ্যাসেম্বলার বলে। এইটা এই অ্যাসেম্বলারেই, এই সফটওয়্যারে আমরা আমাদের প্রোগ্রামগুলো রান করব, প্রোগ্রামগুলো লিখবো এবং প্রোগ্রামগুলো রান করব। ঠিক আছে, আমি আজকে তোমাদের দুই একটা প্রোগ্রাম দেখাবো। স্যার হ্যাঁ বলো। এটা কি লিনাক্সের জন্য পাওয়া যায়? এটা লিনাক্সে কাজ করার কথা, তো লিনাক্সে এটা লিনাক্সে কাজ করার কথা, তবে তারপরেও এটা তুমি অনলাইনে এটা সার্চ করবা যে MU8086 ফর লিনাক্স, MU8086 ফর লিনাক্স। ঠিক আছে, আচ্ছা স্যার। এভাবে জি সার্চ স্যার। করে দেখবা, এটা তুমি আশা করি তুমি পেয়ে যাবে, এটা না পাওয়ার কারণ নেই। একটা কোশ্চেন ছিল বলো। স্যার, আমাদের ওই থিওরিটা কি আপনি সাবমিট করেন না কেন? এটা ফেল দেখাচ্ছে। হ্যাঁ বুঝি নাই। আরে আমাদের থিওরি যেটা হয়েছিল মাইক্রোপ্রসেসরের হ্যাঁ পরীক্ষা হ্যাঁ। ওইটা মানে আপনি রেজাল্টটা সাবমিট করেন না কেন? এটা ফেল দেখাচ্ছে। না, রেজাল্ট আমি সাবমিট করি নাই, এখনো সাবমিট করি নাই। আচ্ছা স্যার। হ্যাঁ, সো আমি প্রথমে তাহলে তোমার দেখো, আমি যেটা ওপেন করে রাখছি মিড টার্ম অ্যাসাইনমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। দেখো দুইটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা অলরেডি দিছো। অ্যাসাইনমেন্ট 1 এ শো করছে হচ্ছে ব্রিফলি ডেসক্রাইব দ্য ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটার সিস্টেম। একটা মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটার সিস্টেম একটা ব্লক ডায়াগ্রাম ছিল, তোমরা নিশ্চয়ই জানো। ব্লক ডায়াগ্রাম তোমরা অনেকে এটা লিখছো, আবার অনেকে এই প্রশ্নটা অনেকেই কিন্তু মিস করছো। এটা আমি জানি না তোমরা কেন মিস করছো। তোমরা কি এই প্রশ্নের উত্তরটা জানো কোথায় আছে? এটা পারো? স্যার কোনটা? আমার স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? জি স্যার, একটু দেখা যাচ্ছে বাট ছোট তো একটু দেখতে সমস্যা হচ্ছে আর কি। ছোট না তো, আমি তো অনেক বড় করছি, 100% আছে। হ্যাঁ স্যার, ওই তো স্ক্রিনে তো তাই কি মোবাইল ফোন গুলোতে একটু ছোট দেখাচ্ছে, সেজন্য আর কি বললাম। ওকে, আমি বলছি ব্রিফলি ডেসক্রাইব দ্য ব্লক ডায়াগ্রাম অফ আ মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটার সিস্টেম। আমার এই যে পিডিএফ, আমি যে তোমাদের মিড টার্মের কোশ্চেন ওপেন করছি, এটা সবাই দেখছো? না স্যার। জি স্যার দেখতে না স্যার, ওপেন আচ্ছা, দেখা যাচ্ছে না তো স্যার। আমি আবার শেয়ার করি। এখন দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে,
সো এই যে ব্রিফলি ডেসক্রাইব দ্য ব্লক ডায়াগ্রাম অফ এ মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটার সিস্টেম। সো এইটা তোমরা অনেকেই এটা লিখছো, কিন্তু আবার অনেকেই এটা মিস করছো, এবং অনেকেই তোমার ফিগার দাও নাই। মাইক্রোপ্রসেসর যে ব্লক ডায়াগ্রাম মানে অত অবশ্যই আগে ফিগারটা দিতে হবে না, ফলে তোমাদের এখানে মার্কসটা কমে গেছে। ঠিক আছে, তোমরা তো জানো না এটা এটা কোথা থেকে লিখতে হবে, এটা জানো তো, বা এটা কোন প্রশ্নের উত্তর সেটা জানো তো স্টুডেন্টস? এটার যে এই প্রশ্নের উত্তরটা কি জানো তো নাকি? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি আমি কি প্রশ্ন করলাম? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার ব্লক ডায়াগ্রাম দিয়েছে। মাইক্রোপ্রসেসর বেস কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম একটাই আছে। ওকে, সো জি স্যার। ওইটাই ওইটাই তোমরা এখানে আসলে এটাই লেখার জন্য এখানে বলা ছিল। তারপর একটা হচ্ছে সিলেক্টরস এন্ড ডেসক্রিপ্টরস, এটাও তোমাদেরকে পরীক্ষায় পড়াইছিলাম, সিলেক্টরস এন্ড ডেসক্রিপ্টরস, তাই না? মেমরি প্রোটেক্টেড মোড, মেমরি ড্রেসিং থেকে সিলেক্টেড মোড এবং সিলেক্টরস এন্ড ডেসক্রিপ্টরস। তারপর এটাও তোমাদেরকে আমি দেখাইছি, লিস্ট এন্ড এক্সপ্লেইন মাল্টিপল রেজিস্টার্স, ফ্ল্যাগ রেজিস্টার্স এন্ড সেগমেন্ট হ্যাঁ রেজিস্টার্স। জি হ্যাঁ, স্যার। এগুলো ইজি। এবার অ্যাসাইনমেন্ট 2 তে তোমার এখানে একটা ডেটা অ্যাড্রেসিং মোড ছিল, একটা একটা ফিগার ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। একটা ফিগার ছিল, একটা হ্যাঁ স্যার। ফিগারের মধ্যে 8086 থেকে কোড 2 পর্যন্ত ডেটা অ্যাড্রেসিং মোড গুলো দেখানো ছিল, একটা ফিগার লাইন বাই লাইন, 8086, 8088, 80286, 80386, এভাবে প্রতিটা একদম কোড 2 পর্যন্ত প্রতিটার ডেটা অ্যাড্রেসিংটা কেমন হবে সেটার জন্য একটা ফিগার ছিল, ইলাবোরেট ফিগার ছিল। তারপরে পুশ এন্ড পপ, পুশ এন্ড পপ আমি তোমাদেরকে ভালো করে আমি তোমাদেরকে শিখতে বলছিলাম, পুশ এন্ড পপ। হ্যাঁ স্যার। তারপর পুশ এন্ড পপের কিছু এক্সাম্পল ইনস্ট্রাকশন, পুশ এন্ড পপ ইনস্ট্রাকশনের কিছু এক্সাম্পল, সেটাও তোমাদেরকে আমি পড়তে বলছিলাম। তারপরে লিস্ট ইফেক্টিভ অ্যাড্রেস, লিয়া, ব্রিফলি ডেসক্রাইব এলইএ, লিস্ট ইফেক্টিভ অ্যাড্রেস, এটা তোমাদেরকে আমি ভালো করে পড়তে বলছিলাম। তারপরে এক্সপ্লেইন ইন ডিটেইলস লোডস, লোডস ইনস্ট্রাকশন, এবং লোডস ইনস্ট্রাকশন কত অনেকগুলো ফর্ম আছে, সেগুলো আমি তোমাদেরকে আমি বলছিলাম, এবং সেই অনুযায়ী এটা কিন্তু পরীক্ষায় আসছে। তো এগুলো কিন্তু সবগুলোই কমন কোয়েশ্চেন ছিল, এবং এগুলো কিন্তু মানে কমন কোয়েশ্চেন না, কমন পড়ালেখা ছিল, কমন পড়ালেখার উপরে কোয়েশ্চেন ছিল আর কি। সো আই আই থিঙ্ক এগুলো তোমরা সবগুলোই পারার কথা। তবে অনেকেই আমি তোমাদের যে খাতাগুলো আমি দেখলাম, যে এখানে তোমরা অনেকেই আমার কাছে মনে হচ্ছে যে তোমরা মানে আমি যেগুলো তোমাদের ক্লাসে দেখাইছি সে অনুযায়ী তোমাদের খাতার মধ্যে কিন্তু সেটা রিফ্লেকশন আসে নাই। আমার কথা কি বুঝতে পারছো? আমি কি তোমাদের বুঝাতে পারছি স্টুডেন্টস? জি স্যার, জি স্যার। একইভাবে কিন্তু ফাইনালে দুটা টেস্ট, টাইম কনস্ট্যান্ট টেস্ট এবং
ওকে ডিয়ার স্টুডেন্টস, আমার একটা ইম্পর্টেন্ট কল ছিল। Okay, আমাকে নিশ্চয়ই শোনা যাচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা যেটা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমত একটা ফিগার এখানে দেয়া ছিল, এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট টেস্টের জন্য একটা ফিগার দেয়া ছিল, বলা ছিল এই ফিগারটার এক্সপ্লেনেশন। তো এটা অনেকেই করছো, এটা আমার কাছে ভালো লাগছে, আবার অনেকেই এই কাজটা করতে পারো না। আর এখানে কনভার্সন, আমাকে শোনা যাচ্ছে স্টুডেন্টস? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। আবার এখানে আরেকটা জিনিস ছিল কনভার্সন, অর্থাৎ এইটা যে অক্টাল নাম্বার থেকে হেক্সাতে কনভার্সন, আবার কনভার্টিং রিভার্স করতে বলছে, অর্থাৎ হেক্সা থেকে আবার অক্টালে যেতে বলছে। সো এই কাজটাও তোমরা এটাও তোমরা করছো মোটামুটি, বেশিরভাগই করছো, কারণ এটা তোমাদের পুরোনো কাজ, আগের কাজ। তারপর এক্সপ্লেন ইউর আনসার, মুভ ইনস্ট্রাকশন, এটা মুভ ইনস্ট্রাকশন ছিল, মুভ ইনস্ট্রাকশন নিয়ে। সো এটাও মোটামুটি অনেকেই করছো, এটাও মোটামুটি করছো। তবে এই যে এই প্রশ্নটা, এটাতে তোমরা অনেকেই একটু, আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নতে ধরা খাইছো, আমি জানি না কেন। এটা নিয়ে আমাকে একটু বলবে, 4 নম্বর প্রশ্নটা কেন, এটা কি তোমরা প্রশ্নটা বুঝো নাই, নাকি কি আনসার কেন আনসার করতে পারো নাই, নাকি এটা তোমরা এটা কোথা থেকে আসে সেটা বুঝো নাই, নাকি এটা আনসার কিভাবে বুঝো নাই? এটা বলো তো একটু আমাকে স্টুডেন্টস, একজন বলো যে এটা মানে এটা কি সমস্যা ছিল 4 নম্বর কোশ্চেনে। আমাকে কি শোনা যাচ্ছে স্টুডেন্টরা? স্যার এটা হ্যাঁ আমি বুঝি নাই তোমার কথা, আবার বলো। প্রশ্নটা ভালো করে বুঝি না, এই জন্য স্যার আনসার করি না। তো প্রশ্নটা, এটা তো একটা স্টেটমেন্ট এখানে দেয়া আছে, এই যে এটা পুরোটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা দেওয়ার পরে এখান থেকেই তোমার আনসারটাকে ইলাবোরেট করতে বলছি। ইলাবোরেট না মানে এটা একটা লাইনের, মানে একটা প্যারাগ্রাফের শুরু এটা, এরপরে প্যারাগ্রাফে আরো অনেকগুলো লাইন আছে, আরো অনেকগুলো সেন্টেন্স আছে, সেটা তোমাকে লিখতে বলছে। আবার এটার সাথে যেহেতু এখানে কিছু বেসিক ল্যাঙ্গুয়েজ আছে, যে ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং এর কথা বলা আছে, ডাইরেক্ট প্রোগ্রাম মেমোরি অ্যাড্রেসিং এর কথা বলা আছে, এখানে কিছু কিছু ফিগারও আছে, ওই ফিগারগুলো তোমাকে দিতে হবে, যেটার জন্য তুমি এখানে 5 নাম্বার পাবা। আমি কি বোঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার টু ইউ? তো এই জিনিসগুলো তো জানতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এরপরে আসো, তোমাদের আমি যে জিনিসটা তোমাদেরকে আমি দেখাই, এরপরে ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্ট আছে। ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্টে আমি যেটা দেখলাম, ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্টেও তোমাদের মোটামুটি তোমরা আনসার করছো, আনসার যে করো নাই তা না। হোয়াট দ্য টাইটেল অফ দ্য ফলোইং ফিগার, মানে এই যে ফিগার যেটা দেওয়া আছে, তারপরে এইটা কি ধরনের জাম্প ইনস্ট্রাকশন সেটা বলছে। তারপরে জাম্প ইনস্ট্রাকশন, এটা যে এই ধরনের জাম্প ইনস্ট্রাকশন, এর বাইরে আরো 2 ধরনের, ব্রিফলি এক্সপ্লেইন দ্য আদার 2 টাইপস, আরো 2 ধরনের জাম্প ইনস্ট্রাকশন, সেগুলো কি, সেগুলো তোমাদেরকে বলতে বলছে এখানে। তারপরে এখানে কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলোর টেস্টেড কন্ডিশন এবং অপারেশন। এটাও আমার কাছে মনে হচ্ছে তোমরা অনেকে এই জিনিসটা বুঝো নাই, তাই না? এটা কিন্তু বইয়ে আছে হুবহু, টেস্টেড কন্ডিশন মানে ইনস্ট্রাকশন গুলো টেস্টেড কন্ডিশন এবং অপারেশন, এটা তোমরা অনেকেই কিন্তু বুঝো না, এটা লিখো নাই, তাই না? তোমরা কি পরে অ্যানালাইসিস করছো এই প্রশ্নগুলো নিয়ে? পরে অ্যানালাইসিস করছো কি স্টুডেন্টস? পরে কি অ্যানালাইসিস করছো? না স্যার। তো স্যার না স্যার। অ্যানালাইসিস করতে হবে না। তোমার এই ভুলটা তো তুমি আগামী সেমিস্টারে পরীক্ষাতেও করতে পারো, ঠিক কিনা, তাই না? প্রশ্ন পরীক্ষার পরে অ্যানালাইসিস, যখন আমি যেভাবে অ্যানালাইসিস করতেছি, এগুলো অ্যানালাইসিস করতে হবে, তো কোথায় থেকে প্রশ্ন আসছে, এই যে এগুলার এক একটা সম্বন্ধে তোমার যে নলেজটা, প্রতিটার ক্ষেত্রে টেস্টেড কন্ডিশন এবং অপারেশন কি হবে, কোথা থেকে কোন চ্যাপ্টার থেকে আসছে, কোন চ্যাপ্টারে কোন জায়গা থেকে আসছে, এগুলো অ্যানালাইসিস করতে হবে না? তারপরে ফ্রম দ্য কনসেপ্ট অফ ইন্টারাপ্ট ভেক্টর, সেটি ইন্টারাপ্ট ভেক্টর থেকে এই যে এগুলো মানে তুমি কি বুঝো, এই ফলোইং ফাংশন গুলোর নাম্বার এবং অ্যাড্রেস দিতে বলছে, নাম্বার এবং অ্যাড্রেস। এটাও একটা কিন্তু সুন্দর ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। এই যে ইন্টারাপ্ট ভেক্টর গুলো এখানে আছে, এটাও তোমার এটা একদম প্রথম দিকে, একটা চ্যাপ্টার একদম প্রথম দিকে এটা ছিল, এই কোয়েশ্চেনটা ছিল। তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে বলছে কল এবং রিটার্ন ইনস্ট্রাকশন, এটা খুবই এটা তোমরা পারার কথা। কল এবং রিটার্ন, এটা আমি তোমাদেরকে খুব ভালো করে ক্লাসের মধ্যে দেখাইছি। তারপর কল এবং রিটার্ন ইনস্ট্রাকশনের ডিফারেন্সটা কি, সেটা জাস্ট তোমরা লিখে দিবা। কল ইনস্ট্রাকশনের মধ্যে কি জানো, আর ওইটার অপোজিটে রিটার্ন ইনস্ট্রাকশনের মধ্যে কি জানো, সেটা লিখে দিলে হচ্ছে। এবং কল এবং রিটার্ন ইনস্ট্রাকশনের কিছু ফিগার ছিল, এটা তোমরা অনেকে পারো নাই। তারপরে হুইচ ইনস্ট্রাকশন গ্রুপ কন্টেইনস দ্য ফলোইং ইনস্ট্রাকশনস, ওয়েট, হল্ট ইত্যাদি ইত্যাদি, মানে কোন ইনস্ট্রাকশন গ্রুপ এই ইনস্ট্রাকশন গুলো কন্টেইন করে।
কোন ইনস্ট্রাকশন গ্রুপের মধ্যে ইনস্ট্রাকশন গুলো থাকে। তোমরা এটা অনেকে, আমি জানি না, এটা অনেকে হয়তো বুঝো নাই। হ্যাঁ, সো এখানে এখানেও তোমাদের একটা মার্কস ছিল। তারপরে ইলাবোরেট ইউর আনসার ফর দ্য ইনস্ট্রাকশন ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ প্রথমে তো এই যে কোন ইনস্ট্রাকশন গ্রুপ, শুধু নামটা লিখতে পারলেই 1 মার্কস পেয়ে যাবা। আবার এই 5টা আছে না এখানে, 1 2 3 4 5, 5টার জন্য 0.5 করে 2.5 পাবা যদি এই কোশ্চেন আনসার করতে পারতা। ইলাবোরেট ইউর আনসার ফর দ্য ইনস্ট্রাকশন ইন্ডিভিজুয়ালি, মানে প্রতিটা জন্য। ওয়েট মানে তুমি কি বুঝো, হল্ট মানে কি বুঝো, এসকেপ, এন্টার, লিভ মানে কি বুঝো, তোমরা পারো নাই। এরপরে অনেকেই পারো না। রাইট দ্য নেম অফ দ্য ইনস্ট্রাকশনস অফ লজিক্যাল ইনভার্সন এন্ড অ্যারিথমেটিক সাইন ইনভার্সন রেসপেক্টিভলি, গিভ 3 এক্সাম্পলস অফ দিস ইনস্ট্রাকশন, মানে প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য 3টা করে এক্সাম্পল দিতে বলছে। সো এটাও আমার কাছে মনে হয় অনেকে তোমরা মিস করে গেছো। তারপরে হচ্ছে from the concept of arithmetic addition, show how the carry flag links the two 16-bit additions into one 32-bit addition. Necessary figures are mandatory. So এই যে arithmetic addition এর ক্ষেত্রে এই যে carry flag নিয়ে একটা প্রশ্ন আছে। carry flag নিয়ে arithmetic addition carry flag নিয়ে যদি তুমি নলেজ থাকে, তুমি এই প্রশ্ন আনসার দিতে পারতা। সো আমি জানি না, হয়তো এটা কয়েকজন মিস করে গেছো। তারপর বলা হচ্ছে which instruction operation is shown in the given figure, এই যে এটা shift instruction, এটা হচ্ছে shift instruction. Which instructions operation is shown in the given figure, অর্থাৎ তুমি যদি শুধু shift instruction লিখো তাহলে তুমি 0.5 পেয়ে যাবা। আর explain the other instruction, মানে shift instruction এর বাইরে আরেকটা ইনস্ট্রাকশন আছে, সেটা কি? shift instruction ছাড়াও আরেকটা ইনস্ট্রাকশন আছে একই রকম, সেটা কি ইনস্ট্রাকশন? কে বলতে পারবে? সেটা কে বলতে পারবে? স্টুডেন্টস, তোমরা কি আমার কথা বুঝতেছো, শুনতেছো? কথা বোঝা যাচ্ছে? হ্যালো, স্যার বুঝে যাচ্ছে স্যার। তো আমাকে রেসপন্ড করতে হবে না, আমি তো তোমাদের সাথেই কথা বলতেছি। এইটাতে শিফট ইনস্ট্রাকশন, এটাতে আছে শিফট ইনস্ট্রাকশনের সাথে বা শিফট ইনস্ট্রাকশন ছাড়া একই রকম আরেকটা ইনস্ট্রাকশন আছে, এটার নাম কি? বলো, একজন বলো। বলতে পারবে? না পারলে বলো যে স্যার পারবো না, ওটা বলো। পারবো না স্যার। রোটেট ইনস্ট্রাকশন, মনে পড়ছে? রোটেট ইনস্ট্রাকশন মনে পড়ছে? জি স্যার। তো ওইটা দিয়ে বর্ণনা দিতে বলছে 2 নম্বরে, এটার জন্য তোমাকে 1.5 দিতে হবে। এরপরে আসো রাইট দ্য অপারেশন, এগুলো যে ইনস্ট্রাকশন গুলোর অপারেশন এবং অপারেশন লিখতে বলছে, 5টার জন্য 5 নাম্বার শেষ। তারপরে from the concept of state data transfer, explain in details moves instruction and write the forms of moves instruction, এটা এরকম একটা প্রশ্ন মিড টার্মেও ছিল। এরপরে রাইট দ্য ফাংশন এন্ড দ্য ফলোইং কমন এমএসএম ডিরেক্টিভস, এই যে এমএসএম ডিরেক্টিভ গুলো ফাংশন গুলো লিখতে বলছে, 4টার জন্য 4 মার্কস, ভেরি ইজি, এটা অনেকে পারো নাই। রাইট শর্ট সেগমেন্ট অফসেট নিয়ে শর্ট লিখতে বলছি, এটা অনেকে পারো নাই। তারপরে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া ছিল, এই স্টেটমেন্টটা ইলাবোরেট করতে বলছে, এটা ওই যে টাইম কনসেন্ট্রেশন লাস্ট কোশ্চেনটার মতো। এটা এই আনসারটা স্টেটমেন্টটাকে ইলাবোরেট করতে বলছে, ইলাবোরেট করে এখানে যে নেসেসারি ফিগার গুলো সেটা তোমাকে দিতে বলছে। তারপর বলা হচ্ছে ডু ইউ বিলিভ দ্যাট, এটা তো কমন কোশ্চেন, এটা একদম ছোটবেলার কোশ্চেন, যে মাইক্রোপ্রসেসরকে কম্পিউটার ব্রেইন বলা হয়, এটা তুমি কি বিশ্বাস করো কিনা? ইফ ইয়েস, যদি তুমি বিশ্বাস করো তাহলে বিশ্বাস করো বললেই 1 নাম্বার পেয়ে যাবা, ইয়েস বললে 1 নাম্বার। আর যদি ইয়েস হয় তোমার আনসার, তুমি নেসেসারি লজিক দিবা, যুক্তি দিবা, সেটার জন্য তুমি 2 নাম্বার পাবা। আর এরপরে ব্রিফলি ডিসকাস দ্য ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার সিস্টেম শোয়িং দ্য অ্যাড্রেস ডাটা এন্ড কন্ট্রোল বাস, এটা ওই একই চ্যাপ্টার আছে, মাইক্রোপ্রসেসর বেসড কম্পিউটার সিস্টেমে যে ব্লক ডায়াগ্রাম যেটা মিড টার্মে ছিল, ওইটার সাথে একই জায়গায় এই প্রশ্নটাও আছে। এটার এই ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার সিস্টেম শোয়িং অ্যাড্রেস ডাটা এন্ড কন্ট্রোল বাস, এটা ওখানে আছে। সো আমি জানি না, বাট আমার কাছে মনে হয় তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো পারা উচিত ছিল। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকে এই জিনিসগুলো মিস করছো। সো আমার কাছে মনে হয় এগুলো তোমাদের পারা উচিত ছিল, এবং এটার কারণেই কিন্তু তোমাদের পরীক্ষার তোমাদের মার্কস এটার এফেক্ট করছে বা এফেক্ট করবে, অনেকের ক্ষেত্রে এফেক্ট করছে। সো আমি আশা করছিলাম যে তোমাদের পরীক্ষাগুলো আরো বেশি ভালো হবে, বা তোমাদের পরীক্ষা নট মানে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলা নট আপ টু দ্য মার্ক।
তোমাদের মানে আপ টু দ্য মার্ক হয় নাই আর কি। সো ইন দ্যাট সেন্স আমি তোমাদেরকে আজকে তোমাদের যে ল্যাব ম্যাটেরিয়াল গুলো তোমাদেরকে আমি অলরেডি দিছি, তো সেখান থেকে আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। তো প্রথমে দেখো আমি তোমাদেরকে এমুলেটর সফটওয়্যার সম্বন্ধে একটু তোমাদের পরিচিত করাই। এই যে নিচে দেখো দেখো আমি এমুলেটর সফটওয়্যারটা ওপেন করছি। আমার এখানে ইনস্টল করা, তোমরা ইনস্টল করলেই চলে আসবে। এই যে জাস্ট ইএমইউ দিয়ে সার্চ করলে এই যে ওপেন, এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে দেখো। স্যার আপনি এক্সিকিউটেবল ফাইল যেটা দিছিলেন ওটা ইনস্টল করলে হবে মেবি, ওটা ওটা হ্যাঁ করলে হ্যাঁ হবে। হ্যাঁ .exe যে ফাইলটা সেটা দিয়ে করলেই হবে। তারপর আমি এখানে ধরো এই রিসেন্ট ফাইলসে গেলাম, রিসেন্ট ফাইলসে অনেকগুলো ফাইল আছে, এটা ক্রস করলেও আমি এখানে সরাসরি এটা ম্যাক্সিমাইজ করলাম, এখান থেকে ওপেন করলাম, এখান থেকে ওপেন করে এখানে আমার কতগুলো প্রোগ্রাম অলরেডি করা, যেমন ডিসপ্লে ক্যারেক্টার, শো মেসেজ তোমাদের এখানে আছে, কিন্তু আমি তোমাদের একটু দেখাই। এই যে শো মেসেজ, সাবট্রাক্ট 2 নাম্বারস, অ্যাড 2 নাম্বারস, মাল্টিপ্লাই 2 নাম্বারস, এই যে এইগুলো কিন্তু এই ইনস্ট্রাকশন গুলো সবগুলো কিন্তু তোমাদেরকে আমি এই তোমাদের ক্লাসে কিন্তু দেখাইছি। এই যে দেখো এগুলো, এই যে মুভ, লিয়া, মুভ, ইন্ট মানে ইন্টারাপ্ট, মুভ মানে মুভ ইনস্ট্রাক্ট, লিয়া মানে লোড ইফেক্টিভ অ্যাড্রেস, তারপর মুভ, সাব, এই যে সাব, অ্যাড, সবগুলো ইনস্ট্রাকশন তোমাদের দেখাইছে। এবার মাল্টিপ্লিকেশন এমইউএল ইনস্ট্রাকশন থাকবে। ওকে, আবার এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। এখানে যে এই যে এতটুকু যা দেখতে পাচ্ছ, এতটুকু প্রথমের এই 4-5টা লাইন এবং নিচের দিকে এই 4-5টা লাইন, এগুলো কিন্তু সবগুলা দেখবা, তোমরা খেয়াল করবা সবগুলা প্রোগ্রামের মধ্যে কমন। দেখো এই এতটুকু দেখো সবগুলো প্রোগ্রামে কমন, বা ধরা যায় এতটুকু সবগুলো প্রোগ্রামে কমন। দেখছো নিচের লাইনগুলো দেখো সবগুলো প্রোগ্রামে কমন, শুধু মাঝখানে তোমার এই কাজগুলো করতে হচ্ছে। এই যে মাঝখানে এই কাজটা করতে হচ্ছে, মাঝখানে এই কাজটা, এই কাজটা করলে হয়ে যাচ্ছে। মাঝখানে যে জাস্ট এই অংশটা, এখানে এই অংশটা বা এই অংশগুলো কিন্তু কমন। এটা আমরা কোথা থেকে দেখতে পাই? এটা আমি দেখতে পাই হচ্ছে এই যে প্রবলেম ফর্মুলেশন থেকে। এটাও কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করছি গতকালকে। প্রবলেম ফর্মুলেশন দেখো, এটা তোমরা জানো, এগুলো নিয়ে আমি অ্যানালাইজ করবো না, এগুলো তোমাদের বই থেকে তোমরা শিখে ফেলছো বা দেখছো। এই দেখো বেসিক প্রোগ্রাম স্ট্রাকচার, খেয়াল করছো? এই যে দেখো এই লাইনগুলো, দেখো এই লাইনগুলো কিন্তু এই যে দেখো প্রথমে 4-5টা লাইন যেটা বললাম, আর পরে 4টা লাইন, এগুলো কিন্তু সবগুলো প্রোগ্রামে কমন। মাঝখানে রাইট ইউর কোড হিয়ার, এই যে তোমার যে কোডটা, এই যে দেখো এখানে এই কোডটা বা এখানে এই কোডটা, মাঝখানে শুধু এই কোডটা লিখতে হচ্ছে। আর বাকি লাইনগুলো কিন্তু সবগুলো ক্ষেত্রেই কমন আছে। খেয়াল করছো স্টুডেন্টস? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, জাস্ট এখান থেকে তোমরা এভাবে দেখে ফেললে হয়ে যাবে বেসিক প্রোগ্রামিং স্ট্রাকচার। এবং এখানে আবার এই প্রতিটার এই যে ডট মডেল স্মল, ডট স্ট্যাক 100h, ডট ডাটা, এক্সকিউজ মি, প্রতিটার আবার বর্ণনা দেয়া আছে। এই যে ডট মডেল স্মল হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ দ্যাট ইজ স্পেসিফাইজ, এটা স্পেসিফাইজ হবে, এটা স্পাইসেস না, স্পেসিফাইজ দ্য সাইজ অফ দ্য প্রোগ্রাম, এটা দিয়ে বোঝা যায় প্রোগ্রামের সাইজটা কত। তারপর স্ট্যাক 100h বলা হচ্ছে দ্য স্ট্যাক সেগমেন্ট ইজ ইউজড ফর টেম্পোরারি স্টোরেজ অফ অ্যাড্রেসেস এন্ড ডাটা ইফ নো স্ট্যাক সেগমেন্ট ইজ ডিক্লেয়ার্ড এন্ড এরর মেসেজ ইজ শোন। মানে কোনো যদি স্ট্যাক সেগমেন্ট না থাকে, এটা দিয়ে স্ট্যাক সেগমেন্ট বোঝায়, যেটা তোমরা অলরেডি ক্লাসে পড়ছো। যদি কোনো স্ট্যাক সেগমেন্ট না থাকে তাহলে একটা এরর মেসেজ দেখাবে। এটা হচ্ছে ডাটা সেগমেন্ট বোঝায়, এটা দিয়ে ডাটা সেগমেন্ট বোঝায়, এটা দিয়ে কোড সেগমেন্ট বোঝায়। এগুলো সবগুলো তোমাদেরকে আমি পড়াইছি। এটা দিয়ে কোড সেগমেন্ট বোঝায়, প্রোগ্রাম ইনস্ট্রাকশন আর প্লেস ইন দ্য কোড সেগমেন্ট। আর মেইন এই যেখানে মেইন, এটা প্রসিডিউর PORC প্রসিডিউর বোঝাচ্ছে, মেইন প্রসিডিউর বিগিনস। আর এই যে দুইটা ইনস্ট্রাকশন দিয়ে বোঝা হচ্ছে ইনিশিয়ালাইজ ডাটা সেগমেন্ট, মানে তুমি ডাটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করতেছো। আর এগুলো হচ্ছে টার্মিনেট ডাটা সেগমেন্ট, তুমি ডাটা সেগমেন্ট টার্মিনেট করতেছো বা কারেন্ট প্রোগ্রামটা টার্মিনেট করতেছো। আর এটা মেইন এন্ড পি মানে এন্ড প্রোগ্রাম, মানে প্রসিডিউরটা যেখানে মেইন প্রসিডিউর থাকবে, PORC থাকবে, সেখানে আবার এন্ড পিও থাকবে। অর্থাৎ মেইন দিয়ে প্রোগ্রাম বা প্রসিডিউরটা স্টার্ট করছো, আর এন্ড পি দিয়ে প্রসিডিউরটা তুমি শেষ করছো। একইভাবে প্রোগ্রাম টার্মিনেট করার জন্য তুমি চাইলে এন্ড মেইন দিতে পারো, এন্ড মেইন দিলেও প্রোগ্রামটা চাইলে তুমি টার্মিনেট করতে পারবে। এখানে আরেকটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা এখানে নাই, প্রোগ্রাম এক্সাম্পলের মধ্যে, যেখানে সাম এক্সাম্পল প্রোগ্রাম এখানে নাই। সো এখানেও তুমি
আরেকটা ডিসপ্লে ক্যারেক্টারের এই যে আরেকটা প্রোগ্রাম এখানে আছে, জাস্ট আগের এই যে এখানে এগুলা হচ্ছে আগের মতো, মাঝখানে শুধু এই যে মাঝখানের এই 3টা লাইন হচ্ছে তোমার জন্য নতুন মূল কোড, এই 3টা লাইন হচ্ছে তোমার জন্য মূল কোড, আর বাকিগুলো একই রকম, যেটা তোমাদের একটু আগে বললাম। সো এখান থেকে তোমরা চাইলে এই প্রোগ্রামগুলো তোমরা এখান থেকে করতে পারবা, দেখতে পারবা। সো আমি তোমাদেরকে একটা প্রোগ্রাম এখান থেকে ওপেন করে দেখাই। আমার কিছু প্রোগ্রাম এখানে দেয়া, যেমন যে ডিসপ্লে, শো মেসেজ, ডিসপ্লে ক্যারেক্টার, এগুলো আমি এই যে মাই বিল্ড থেকে যাই। দেখো এই যে আমি একটা মেসেজ ওপেন করি, একটা প্রোগ্রাম ওপেন করি, শো মেসেজ, এই যে মেসেজ প্রোগ্রামটা ওপেন হয়েছে। দেখো একটা প্রোগ্রাম কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতেছি। প্রোগ্রাম দেখতে পাচ্ছ? স্যার আপনি একটু বলুন। হ্যাঁ, বুঝি নাই। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে। ফাইন। তো এটা হচ্ছে একটা ডিসপ্লে মেসেজ, একটা মেসেজ বা একটা মেসেজকে ডিসপ্লে করবে বা শো করবে, এবং সেই মেসেজটা যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো ডট মডেল বা ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো আগের মতো, শুধু এখানে নতুন একটা কথা অ্যাড হচ্ছে, মেসেজ ডিবি মাইক্রোপ্রসেসর। এই কথাটা এখানে মানে মাইক্রোপ্রসেসর এই মেসেজটাই শো করবে। আর বাকি যেগুলো দেখো এই যে মেইন প্রসিডিউর শুরু হচ্ছে, এই কথাগুলো একই রকম। আর এখানে শুধুমাত্র এই যে এই 3টা ইনস্ট্রাকশন নতুন, এই 3টা লাইন নতুন করে আসছে, যেটা আমাদের খেয়াল করো। এই যে এই শো এ মেসেজের মধ্যে এই 3টা লাইন, এই যে দেখো লিয়া ডিএক্স মেসেজ মুভ এইচ 9h, তারপর এখানে একটা ইন্টারাপ্ট 21h, মানে এখানে লোড ইফেক্টিভ অ্যাড্রেস আসবে, তারপর মুভ ইনস্ট্রাকশনটা হবে, তারপরে তোমার মেসেজটাকে শো করবে। হ্যাঁ, সো এই মেসেজটাই হচ্ছে এই যে মেসেজটা তুমি এখানে দেখছো এমএসজি, মেসেজটাকে লেখার জন্য আমি লিখছি কি এমএসজি দিয়ে, যে দেখো এমএসজি, এমএসজি মানে কি বুঝবো? মাইক্রোপ্রসেসর। এই মেসেজটার কথা বলা হচ্ছে। ওই মেসেজটা কোথায় আসবে? এই মেসেজটা এখানে সোর্স, এটা সোর্স, ডিএক্স হচ্ছে ডেস্টিনেশন। তোমরা কি জানো? মনে আছে কি? এখানে যেটা থাকবে সেটা হচ্ছে সোর্স, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডেস্টিনেশন। এখান থেকে ডিএক্স রেজিস্টারে এটাকে পাঠিয়ে দিবে, আর বাকি কাজগুলো একই রকম ভাবে হইতে থাকবে। হওয়ার পরে আমরা এখন এই প্রোগ্রামটাকে এখন এখান থেকে আমরা রান করব। কিভাবে রান করব? দেখো, আমি যখনই একটা ফাইল ওপেন করি, তখন এখানে সাথে সাথে আমার এখানে রান করার আরো একটা ফাইল, এই যে showmessage.com, আরটা রান করার একটা ফাইল ওপেন হয়ে যায়। ওকে, যদি আমি ওপেন করি, আর আমি আবার একটু দেখাই, আমি যদি এটা ওপেন না করতাম, এখানে আমি যদি শুধু লিখতাম, জাস্ট এখানে যেভাবে লেখা আছে, আমি যদি প্রোগ্রামটা হুবহু দেখে দেখে এখান থেকে প্রোগ্রামটা লিখে ফেলছি, দেখো প্রোগ্রামটা হুবহু দেখে দেখে লিখে ফেলছি। লিখে ফেলার পরে আমি কি করলাম এখানে, আর মাঝখানে দেখো এই যে অর্গ 100h আর রিটার্ন, এই দুটা অটোমেটিক থাকবে। এটা এই দুটার মাঝখানে এই প্রোগ্রামটা তুমি লিখবে আর কি। দেখো এই প্রোগ্রামটা আর এটা সেম না? দেখো তো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা আর এবং এটা সেম কিনা দেখো। এখানে যেটা লিখছি কোড, এই কোডটা এবং এই কোডটা সেম কিনা? আমি একটু পাশাপাশি ছোট করে নিয়ে যাই। ওকে, এখন দেখো তো। স্যার হ্যাঁ, আপনি একটা যদি করে দেখাইতেন কোড, তাহলে আমাদের বুঝতে আরো একটু ইজি হইতো। ওকে, আমি প্রোগ্রামগুলো তো অটোমেটিক্যালি এখানে করা আছে, সেজন্য আমি আর করে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। জাস্ট এই সেম জিনিসগুলো, হ্যাঁ তোমার কথাটা বুঝতে পারছি, সেম জিনিস, জাস্ট সেম এই কোডটাই কিন্তু আমি এখানে লিখছি। শুধু ডিফারেন্স হচ্ছে এই যে হ্যালো, দেখো এই যে এখন পাশাপাশি দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যালো, এই মেসেজটা শো করার কথা, এখানে জাস্ট আমি শো করছি, বলছি একটা জায়গায় মাইক্রোপ্রসেসর, নাথিং এলস। বাকিগুলো কিন্তু একই রকম সেম। আমি এই যে জাস্ট এই অংশগুলো তোমার কাছে কপি পেস্ট করা থাকবে। এই অংশটা শুধু জাস্ট মাঝখানে তুমি আমি লিখছি কি অ্যাড করছি জানো? জাস্ট এই অংশটা অ্যাড করছি, এই যে লিয়া ডিএক্স মেসেজ মুভ AH 9H ইন্ট 21H, আর বাকিগুলো কিন্তু সেম। ওকে, এটা কি সব কোডের জন্য কি সেম থাকবে সবগুলো, আর মাঝখানে ওইটুকু শুধু আলাদা হ্যাঁ হবে? হ্যাঁ, যেহেতু তোমাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই দিস আর লিটল ইজি এন্ড কম্পারেটিভলি ইজি। যে এটা হচ্ছে তোমার মূল প্রোগ্রাম স্ট্রাকচার হচ্ছে এটা।
আর মাঝখানের এই যে রাইট ইয়ার কোড হিয়ার, এই কোডটা হচ্ছে এই অংশটা, এই যে এই অংশটা, এই কোডটাই আমি জাস্ট এখানে আমার এমুলেটর সফটওয়্যারের মধ্যে সেটা আমি লিখলাম। বাকিটা আমার আগে যেগুলো ছিল সেগুলোই থাকবে। ওকে, আমি তোমাদের আর একটু ইজি করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। যেমন দেখো এখানে ধরো, এখানে প্রথমে আমি যখন আমি একদম প্রথম থেকে আবার দেখাই, আমার মনে হয় তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, প্রথম থেকে আবার তোমাদের একটু দেখাই, কারণ আমি এটা আসলে আমি তোমাদেরকে এটা একটু সময় তোমাদেরকে এভাবে দেখাচ্ছি কারণ যাতে তোমাদের সময় কম নষ্ট হয়। দেখো আমি এমুলেটর সফটওয়্যারটা ওপেন করছি, খেয়াল করো, এই যে এমুলেটর সফটওয়্যার ওপেন হচ্ছে, ওপেন হইলো। ধরো আমি এখানে একটা নিউ ফাইল দিলাম। ওকে, নিউ ফাইল। দেখো নিউ ফাইল দেওয়ার সাথে সাথে আমার এরকম একটা উইন্ডো আসবে, খেয়াল করো সবাই, এরকম একটা উইন্ডো আসবে, দেখছো? এখানে লেখা আছে না অর্গ 100H, আর নিচে আছে রিটার্ন, আর মাঝখানে কি লেখা আছে অ্যাড ইওর কোড হিয়ার, তোমার কোডটা তুমি এখানে অ্যাড করবা। আমি কি বোঝাতে পারছি? সো তোমার এই কোডটা, এই যে দেখো, এবার তোমরা, আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে যা তোমরা দেখছো, এই যেখানে যা আছে লেখা আছে, এখানে যা লেখা আছে হুবহু জাস্ট দেখে দেখে এই কোডটা এখানে লিখে ফেলবা, হুবহু কোডটা এখানে লিখে ফেলবা। আমি এখন লিখে ফেললাম, তাই তো? মনে করো আমি এটা লিখে ফেলছি, আসলে আমি আমার আগে থেকে এটা করা ছিল দেখে, কপি করা ছিল দেখে আমি জাস্ট কপি আর পেস্ট করে দিলাম। সো ওই সেম কোডটাই কিন্তু আমি লিখছি, খেয়াল করছো? সেম কোডটা আমি লিখছি, দেখো এই সেম কোডটা আমি এখানে লিখছি। সো দিস ইজ ভেরি সিম্পল টাস্ক, এটা একদম একদম এটাতে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। দেখো এই একই কোডটা আমি লিখছি, এই মাঝখানে এই কোডটা দেখো, এই দেখো একই কোডটা আমি লিখছি মাঝখানে। আর এটা অর্গ 100H আর রিটার্ন, এটা প্রথমেই তোমার ওপেন করার সময় এটা থাকবে। আর তোমরা যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করো, এটা আমাকে তো অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আর আমার রেকর্ডিং তো হচ্ছেই, রেকর্ডিংটা বারবার রিওয়াইন্ড ফরওয়ার্ড করলে বুঝে যাবে। সো এখান থেকে দেখো এই মাঝখানের এই অংশটা লিয়ার ডিএক্স মেসেজ, এটাই শুধুমাত্র চেঞ্জ হবে। একইভাবে এখানে দেখো, এখানেও সেম, দেখো আগেরগুলা আগে পরে সব সেম, শুধু ডিফারেন্স কোন জায়গায়, এই জায়গাটাতে শুধু ডিফারেন্স, এই যে এই 4টা লাইন শুধু ডিফারেন্স। এটা হচ্ছে তোমার মূল কোড, আর এগুলো হচ্ছে জেনারেল কোড, কমন কোড, কমন অন্যান্য কোডগুলোতে সবার একই রকম থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে আমাদের এই এমুলেটর সফটওয়্যার ওপেন করার পরে কি থাকবে? এমুলেটর সফটওয়্যার ওপেন করার পরে থাকবে এই অবস্থায় থাকবে। যখন আমি নতুন একটা এমুলেটর সফটওয়্যার ওপেন করব, এখানে আমার মূল কোডটা আমি এখানে লিখে দিব, মূল কোডটা আমি এখানে লিখে দিলাম, মূল কোডটা লিখে দিব। লিখে দেওয়ার পরে আমাকে ওই কোডটা এখানে সেভ করতে হবে, আমাকে মূল কোডটা এখানে কি করতে হবে? সেভ করতে হবে। যেহেতু আমার অলরেডি এটা সেভ করা, আমার এটা অলরেডি সেভ করা ছিল আগে থেকে, এটা আমি মাই বিল্ডে গিয়ে সেভ করব। আমার যেহেতু এটা অলরেডি এখানে সেভ করা ছিল, এটাতে আমি একটু মাই বিল্ডে যাই এবার। যেহেতু এখানে এটা অলরেডি সেভ করা ছিল, সো এক্সকিউজ মি, যেহেতু এটা অলরেডি সেভ করা ছিল, এটা রিপ্লেস হয়ে গেল। এখন আমি এখানে এমুলেট মানে রান করব। দেখো এমুলেটে গেলাম, এই যে রান, এটা এখানে আমার আরেকটা নতুন উইন্ডো সৃষ্টি হবে। এই যে অরিজিনাল কোডটা এখানে শো করছে, আর এখানে আরেকটা নতুন উইন্ডো আসছে, দেখো এই যে showmessage.com, খেয়াল করছো? আরেকটা নতুন উইন্ডো, এখানে একটা রান অপশন আসছে, এখন আমি এই রান অপশনটা ক্লিক করব। রান অপশনটা ক্লিক করার পর আমাকে একটা মেসেজ দেখাবে, প্রোগ্রাম হ্যাজ রিটার্ন কন্ট্রোল টু দ্য অপারেটিং সিস্টেম। ওকে দিলাম। দেখো আমার একটা নতুন, ওই যে তোমরা যেরকম কোড ব্লকস প্রোগ্রাম করার পর একটা আউটপুট উইন্ডো আসে, সেরকম একটা ব্ল্যাক উইন্ডোতে মাইক্রোপ্রসেসর লেখাটা শো করছে। যে লেখাটা আমার এখানে, এই যে মাইক্রোপ্রসেসরটা, অর্থাৎ আমার যে মেসেজটা শো করার কথা, সেই মেসেজটা আলটিমেটলি এখানে শো করছে। স্যার হ্যাঁ বলো। একটা কথা বলবো স্যার, প্রসেসটা স্যার আপনি যদি আরেকবার প্রথম থেকে একদম কোডটা কিভাবে নিয়েছেন বা কি করেছেন সেটা যদি আরেকবার প্রথম থেকে একটু যদি আবার ওকে রিপিট করেন স্যার তাহলে ভালো হবে একটু। ওকে এখন ওকে, মাঝখানে তো একটু নেট প্রবলেম করছিল সেজন্য। আমি আবার দেখাচ্ছি, যদিও তোমার এটা রেকর্ডিং এ তোমরা দেখতে পারবা, তারপরেও কোনো সমস্যা নেই, আমি আবার দেখাচ্ছি যে তোমাদের প্রথমে কি করতে হবে। প্রথমে তোমাদের যে এমুলেটর, এই যে জিপ ফাইলটা দিছি, এই ফাইলটা থেকে তোমার এই ফাইলটার মধ্যে setup.exe, হ্যাঁ এই ফাইলটা ইনস্টল করবা। এই ফাইলটা ইনস্টল করার পরে তোমার সফটওয়্যার ইনস্টল হবে। সফটওয়্যার ইনস্টল হওয়ার পরে তুমি
এই যে এমইউ দিয়ে সার্চ করলেই এমুলেটর এই সফটওয়্যারটা ওপেন, এটা তোমার এখানে শো করবে, প্রোগ্রামে শো করবে এবং এটা এখানে ওপেন হচ্ছে, দেখো এই যে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আমি এটা দরকার নেই আর আমার, আমি এটা ক্রস দিয়ে দিলাম, এটা ম্যাক্সিমাইজ করি। আমি এখানে কি করব, একটা নিউ ফাইল আমি নিব, নিউ ফাইল যখনই নিউ ফাইল নিব তখনই কিন্তু এটা চলে আসবে এই উইন্ডোটা। এতক্ষণ দেখো, এতক্ষণ কিন্তু আমি যখন নিউ ফাইল নিই নাই তার আগে কিন্তু এখানে কোনো কিছু শো করছিল না, কিন্তু খেয়াল করো আমি যখন নিউ ফাইল নিচ্ছি, নিউ ফাইল নেওয়ার সময় কিন্তু এটা শো করছে, খেয়াল করছো? নিউ ফাইল নেওয়ার সময় কিন্তু এটা শো করছে, এতক্ষণ কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, একদম পুরোটা সাদা ছিল। এরপরে এই অংশগুলো অটোমেটিক থাকবে, মাঝখানে যেটা ছিল অ্যাড ইওর কোড হিয়ার, এখানে আমি কি করব, আমাদের কোডটা এখানে লিখে দিব। কোথা থেকে আসবে কোডটা আসবে এখান থেকে, এই কোডটা সরাসরি দেখে দেখে মুখস্থ এখানে লিখে দিব। ইজ ইট ক্লিয়ার? সো এই কোডটা লিখে দেওয়ার পরে আমি কি করব, এটাকে সেভ করার প্রশ্ন আসবে, এটাই কি করব, সেভ করার প্রশ্ন আসবে। তো সেভ করার জন্য কোথায় সেভ করব, আমার এখানে যে মাই সোর্স, এই যে শো মেসেজ ডট এএসএম, এএসএম মানে অ্যাসেম্বলি ফাইল, হ্যাঁ অ্যাসেম্বলি থেকে এএসএম কথাটা আসছে। সো এই শো মেসেজ থেকে এটা আমি সেভ করে দিলাম, যেহেতু এটা অলরেডি আগে থেকে সেভ করা ছিল, এটা রিপ্লেস হয়ে গেল। এখন আমার মেসেজ, আমার এই যে দেখো, এখন দেখো এটা শো করছে, এখানে দেখাচ্ছে মাই মেসেজ শো মেসেজ ডট এএসএম, এই নামে এটা সেভ করা আছে। আমি যদি সেভ না করি এটা রান করবে না। এখন আমি কি করবো, এটাকে এমিউলেট করতে, তুমি চাইলে কম্পাইলও করতে পারো, কম্পাইল করে দেখতে পারো এটাতে কোনো এরর আছে কিনা। সো যদি কম্পাইলে কোনো এরর না থাকে, সো এটা সরাসরি showmessage.com এ গিয়ে মাই বিল্ড showmessage.com এ গিয়ে এটা সেভ হবে, showmessage.com এ গিয়ে সেভ হবে। অর্থাৎ কম্পাইলে কোনো এরর না থাকলে এই উইন্ডোটা শো করবে। আমি এটা আবার দেখাই, আমি এই যে কম্পাইলে দেখাইলাম, দেখো এই কম্পাইলে কোনো এরর না থাকলে এই উইন্ডোটা, এই মাই বিল্ড এই উইন্ডোটা ওপেন করবে। আর সেভ হয়েছে কোথায়, মাই সোর্স, এই যে CMU8086 মাই সোর্স showmessage.com, এটা খেয়াল করছো সবাই? এই জিনিস সবাই দেখছো কিনা? মাই সোর্স showmessage.asm, মাই সোর্সে ফাইল নেম এক্সটেনশন হবে .asm, আর মাই বিল্ডে ফাইল নেম এক্সটেনশন হবে .com, যে ফাইলটা তোমার এক্সিকিউট হবে এটা মাই বিল্ডে যাচ্ছে। হ্যাঁ, সো এই যে বাইনারি এক্সিকিউটেবল ফাইল .com বা .exe, যেটা .exe সেটা এখানে .com বোঝাচ্ছে। তাহলে আমি এটা সেভ করলাম, অলরেডি showmessage.com হিসেবে সেভ করাই আছে, সেভ করলাম। সেভ করার পরে দেখো রান অপশনটা ক্লিয়ার হয়েছে, এতক্ষণ পর্যন্ত রান অপশনটা দেখাচ্ছিল না, মানে অবস্কিউর দেখা যায়, এখন রান অপশনটা স্পষ্ট হয়েছে। আমি রানটা দিলাম, রান দেওয়ার পর ওই যে আগে যে রান অপশনটা ছিল, এখানে যে রান দেওয়ার পর এখানে যে রান দিছিলাম, রান দেওয়ার পরে যে উইন্ডোটা আসছিল সেটা এখানে শো করছে। যেহেতু আমি অলরেডি রান দিয়ে রান অপশনটা ক্লিক করে ফেলছি, এখানে রান অপশনটা দেওয়ার দরকার নেই। তাহলে রান অপশনটা এখান থেকে দিলেও আমার এই উইন্ডোটা এখানে শো করতো। যেহেতু রান অপশনটা অলরেডি, আমি এটা ক্রস করে দিই আবার, রান অপশনটা কম্পাইল নামক এই জায়গা থেকে রান অপশনটা আমি দিয়ে দিছি, এই যে রান অপশনটা যেহেতু এখান থেকে দিছি, সেজন্য আর ওখান থেকে পরে যে উইন্ডোটা সেখান থেকে দেওয়ার দরকার নেই। আর যদি তুমি কম্পাইল না করে সরাসরি এমিউলেট করো, এখানে দেখো তোমার রান অপশনটা আসছে। এখন কিন্তু তোমাকে আউটপুট উইন্ডো বা আউটপুট যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা কিন্তু দেখাচ্ছে না, কখন দেখাবে, এই রানটা ক্লিক করতে হবে। এখন দেখো তোমার আউটপুট স্ক্রিনের মধ্যে মাইক্রোপ্রসেসর মেসেজটা শো করছে। এখন বুঝতে পারছো সবাই? স্যার স্যার Okay. ওখানে আপনি বলছেন যে একটা কতগুলো কমেন্ট স্টেটমেন্ট থাকবে, মানে প্রত্যেকটা কোডের ক্ষেত্রে। কমেন্ট, জি স্যার, মানে কমন স্টেটমেন্ট বলছিলেন না, মানে সব কোডের ক্ষেত্রে আপনি হ্যাঁ। যেগুলো দিছিলেন আর কি। হ্যাঁ, এখন কোনটা আমাকে বলো, মাইক্রোপ্রসেসর থেকে স্পেসিফিক এখানে নাকি বইয়ের কথা এই তো বলছো? স্যার, আপনি এখন কোড যেটা রান করছিলেন ওটাতে। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলো এবার? আর আমরা আউটপুটে দেখলাম যে এখানে মেইন জিনিসটা হচ্ছে মাইক্রোপ্রসেসর মেসেজটা শো করা। হ্যাঁ হ্যাঁ, স্যার তো এখন ওটা যদি কমন স্টেটমেন্ট হয় তাহলে সবগুলো কোডের ক্ষেত্রে ওই জিনিসটাই কি শো করবে? না না, এটা কমন স্টেটমেন্ট না তো। এই যে দেখো মেসেজ ডিবি হ্যালো, মানে এখানে হচ্ছে হ্যালো, এই মেসেজটা শো করবে। আমার কোডের মধ্যে এটা মাইক্রোপ্রসেসর মেসেজটা শো করছে। এই লাইনটা তো সবগুলোতে কমন না, দেখো আচ্ছা, দেখো এটা তো কমন না। তোমার এটা কি স্ট্রাকচারের মধ্যে কি এই লাইনটা কমন? দেখো তো এই লাইনটা আছে কিনা বেসিক প্রোগ্রামিং স্ট্রাকচারে, আছে? এটা তো নাই। না, এই লাইনটা তো কমন না। যে লাইনটা কমন সেগুলো হচ্ছে এই যে এখানে এই তিনটা লাইন, কোড, মেইন প্রস, এটা, তারপরে এই লাস্টে চারটা লাইন, এইগুলো কমন। দেখো এই যে। আচ্ছা স্যার, বুঝছি। তো আশা করি তোমরা এখান থেকে এগুলা করতে পারবে এবং এগুলা বুঝবে।
এবং প্র্যাকটিস করবে। সবচেয়ে বড় কথা তোমাদের এখানে 6-7টা কোড দেয়া আছে। এখানে তোমার কিছু কোড দেয়া আছে প্রোগ্রামিং এক্সাম্পলে, আর কিছু কোড ওই যে প্রবলেম ফর্মুলেশন একটা কোড, ডিসপ্লে ক্যারেক্টার একটা কোড দেয়া আছে, এগুলো করবা এবং এগুলো তোমরা আগে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে তোমাদেরকে আমি নেক্সট তোমাদের ফ্রাইডে অথবা স্যাটারডে তোমাদের আমি একটা ক্লাস নিব, সেখানে তোমাদেরকে আরো কিছু কাজ আমি দিব এবং ওই কোডগুলো এভাবে তোমরা লিখবা, নিজেরা লিখে নিজেরা প্র্যাকটিস করবা যে, এবং নিজেরা রান করে দেখবা যেটা ঠিকমতো রান হচ্ছে কিনা।